শুরু করতে যাচ্ছি আমরা আমাদের বায়োলেকচার 4 ডাইজেস্টিভ সিস্টেম এবং রেনাল সিস্টেম। কাছাকাছি দুটো সিস্টেম, মিলের জায়গাটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম শোষণের সাথে জড়িত, আর রেনাল সিস্টেম হচ্ছে পুনঃশোষণের সাথে জড়িত। যেখানেই শোষণ এবং পুনঃশোষণ সংক্রান্ত ধারণা আসবে সেখানে প্লাজমা মেমব্রেনের দুটো বিশেষ অবস্থার কথা ধারাবাহিকভাবে চলে আসে, ভিলাই এবং মাইক্রোভিলাই। ভিলাই এবং মাইক্রোভিলাইয়ের উপস্থিতি শোষণ তল অনেকাংশে বৃদ্ধি করতে পারে, যার জন্য শোষণ ক্ষমতা বৃদ্ধি পায়, পুনঃশোষণ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায়। ডাইজেস্টিভ সিস্টেম এবং রেনাল সিস্টেমের মিলের জায়গাটা এতটুকুই, সেখানে সারফেস এরিয়াটা 20 থেকে 60 টাইমস পর্যন্ত বৃদ্ধি পায় শুধুমাত্র ভিলাই এবং মাইক্রোভিলাইয়ের উপস্থিতির কারণে। ডাইজেস্টিভ সিস্টেমে আমরা ধারাবাহিকভাবে যেভাবে আলোচনা করতে চাই তার মধ্যে কয়েকটা কম্পোনেন্ট হচ্ছে, ফার্স্ট অফ অল ডাইজেস্টিভ ট্র্যাক্ট। যেই ট্র্যাক্টের বিশেষ বৈশিষ্ট্য আমরা প্রথমেই বলে ফেললাম যে সারফেস এরিয়া অনেক বেশি ইনক্রিজ করা, সেই সারফেস এরিয়াতে এমন কিছু মেকানিজম কাজ করা যে মেকানিজমগুলোর কারণে শোষণ ক্ষমতা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কিছু সিলেক্টিভ এরিয়াতে সেই সারফেস এরিয়াটা বৃদ্ধি পাবে। ডাইজেস্টিভ ট্র্যাক্ট যখনই বলে ফেললাম, সেখানে পরিপাক সংক্রান্ত ঘটনাগুলো যখনই ঘটবে তখন তার সাথে জড়িত যে কথাটা এসে পড়ে সেটা হচ্ছে ডাইজেস্টিভ এনজাইমস। ডাইজেস্টিভ এনজাইমসের সোর্স হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তাহলে দ্বিতীয়ত আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। গ্ল্যান্ডস এসে পড়লো, এনজাইম এসে পড়লো, ট্র্যাক্ট রেডি, ফিল্ড রেডি। সেখানে যে খেলাধুলাটা হবে সেই খেলাধুলাটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। সেই ডাইজেস্টিভ সিস্টেমের ডাইজেস্টিভ প্রসেস এর পরবর্তী আলোচনা আমাদের, এবং সর্বশেষ প্যাথোলজি রিলেটেড টু ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ ট্র্যাক্টের ধারণা যখনই চলে আসে আমরা বিভিন্ন ধরনের অর্গানিজম, বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম, ইভেন আমরা এর আগে থেকেই কোনো একটা প্রাণীর ডাইজেস্টিভ সিস্টেমের শুরু এবং শেষ এবং তার মধ্যে যে কমন কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো সম্বন্ধে আইডিয়া আগে থেকেই পাই। কিন্তু আমাদের এখানে আজকে আমরা ডিফারেন্ট কিছু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব। ডাইজেস্টিভ ট্র্যাক্টের শুরু এবং শেষ জানা কথা, তার মধ্যে থেকে যে জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্য কমন মেজারমেন্টস। মেজারমেন্টস কেন ইম্পর্টেন্ট? শুধুমাত্র এমসিকিউর উত্তরের জন্যই না, কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য মেজারমেন্টটা দরকার। সাথে তার বেসিক যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার আছে সেই হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটাও জরুরি। মেজারমেন্টসের মধ্যে আমরা শুরু করব একদম মুখছিদ্র থেকে। মুখছিদ্র, মুখবিবর, গলবিল, অন্ননালী, পাকস্থলী। মুখছিদ্র এবং মুখবিবরের ডায়ামিটার ইজ নট ইম্পর্টেন্ট। গলবিল অন্ননালীর ক্ষেত্রে আমরা জানি গলবিল হচ্ছে 10 সেন্টিমিটার অ্যারাউন্ড, অন্ননালী 25 সেন্টিমিটার। পাকস্থলীর ক্ষেত্রে ডায়ামিটার বলা আসলে ঠিক না। পাকস্থলীর ক্ষেত্রে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে এটার ক্যাপাসিটি, ধারণ ক্ষমতা। ধারণ ক্ষমতা বয়স অনুযায়ী ভিন্ন হয়। খাওয়ার ক্ষমতা আর পাকস্থলীর ধারণ ক্ষমতা মূলত একই ধারণা না। ধারণ ক্ষমতাটা আমরা একটু দেখে নিতে পারি একদম নিউ বর্নের ক্ষেত্রে কেমন। নিউ বর্নের ক্ষেত্রে পাকস্থলীর ধারণ ক্ষমতা অ্যারাউন্ড 30 to 50 ml। ইম্পর্টেন্ট কথা হচ্ছে ml। এরপরে ইয়াং এজের ক্ষেত্রে আমরা যেটা বলি অনেকটুকুই বৃদ্ধি পায়, 1 to 1.5 লিটার। এবং অ্যাডাল্ট কন্ডিশনে আমরা বলি অ্যারাউন্ড 1.5 to 2 লিটার প্লাস মাইনাস। এটা হচ্ছে একটা অ্যাভারেজ আইডিয়া। 2 লিটার থেকে 3 লিটার পর্যন্ত হতে পারে, কারণ পাকস্থলীর যে দেয়াল আছে সেই দেয়ালের ইলাস্টিসিটি অনেক বেশি। যত বেশি খাবার ক্ষমতা তৈরি হবে ধারণ ক্ষমতাটা তার সাথে সাইমালটেনিয়াসলি বাড়বে, তবে ধারণ ক্ষমতার একটা নির্দিষ্ট মাত্রা থাকবে, সেই মাত্রাটা কখনোই ক্রস করা সম্ভব না। পাকস্থলীর পরে যে দুটো বিশেষ অংশ এবং প্রধান অংশ ডাইজেস্টিভ ট্র্যাক্ট তৈরি করে দিচ্ছে সেই দুটি নাম হচ্ছে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র, যেখানে আমাদের এই মেজারমেন্টটা খুব বেশি জরুরি। আমরা ক্ষুদ্রান্তের গঠনে জানি যে ক্ষুদ্রান্তে মোটামুটি 3টি অংশ থাকে, ডিউডেনাম, জেজুনাম এবং আইলিয়াম। বৃহদান্ত্রের ক্ষেত্রে দেখা যায় সিকাম, কোলন, মলাশয় এবং পাইল। স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে আমরা মেজারমেন্টে একটু খেয়াল করব। প্রথম অংশ হচ্ছে ডিউডেনাম, যার সাথে অন্ননালীর মেজারমেন্ট মিলে যায় 25 সেন্টিমিটার। জেজুনাম 2.4 মিটার এবং আইলিয়াম 3.6 মিটার। যদি আমরা সেটাকে একসাথে একুমুলেট করি তাহলে আমরা দেখতে পাবো প্রায় 6.25 মিটার ক্ষুদ্রান্তের ইন টোটাল দৈর্ঘ্য। লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে আমরা দেখতে পাই এর অনেকগুলো অংশ, অনেকগুলো উপ অংশ আছে। প্রথম অংশ হচ্ছে সিকাম,
প্রায় 6 সেন্টিমিটার। কোলনের ক্ষেত্রে দেখা যায় কোলনের 4টি অংশ আছে, একটা ঊর্ধ্বমুখী, অনুপ্রস্থ, নিম্নমুখী এবং সিগমা শেপের সিগময়েড। কোলনের এই যে 4টি অংশ আছে, এই 4টি অংশের আলাদা আলাদাভাবে দৈর্ঘ্য আমরা একটু মনে রাখার চেষ্টা করি। ঊর্ধ্বমুখী, অনুপ্রস্থ, নিম্নমুখী এবং সিগময়েড 15 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার এবং 40 সেন্টিমিটার। এটাকে যদি আমরা একুমুলেট করি 130 সেন্টিমিটার, তাহলে কোলনের সর্বমোট দৈর্ঘ্য হচ্ছে 130 সেন্টিমিটার। এরপরে হচ্ছে মলাশয় এবং পাইল। মলাশয়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার অ্যারাউন্ড এবং অ্যানাসের দৈর্ঘ্য হচ্ছে 3.8 সেন্টিমিটার, তার মানে 4 সেন্টিমিটারের কাছাকাছি। সবগুলো দৈর্ঘ্য যদি আমরা একসাথে গোনার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে ইন টোটাল হয়ে যাচ্ছে 151 সেন্টিমিটারের মতো। আমরা যদি সেটাকে মিটারে নিয়ে যাই তাহলে আমরা দেখবো 1.5 মিটার। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে স্মল ইন্টেস্টাইন 6 মিটার কিন্তু লার্জ ইন্টেস্টাইন 1.5 মিটার। ক্ষুদ্রান্ত নামে ক্ষুদ্র হলেও দৈর্ঘ্যে অনেক বড়, বৃহদান্ত্র নামে বৃহৎ হলেও দৈর্ঘ্যে অনেক ছোট। অনেক ছোট হচ্ছে প্রায় 4 ভাগের 1 ভাগ। এই জিনিসটার মাঝে যা কি, এই জিনিসটার সিগনিফিকেন্স কি, নামে কিন্তু কোনো ভুল হয়নি। দৈর্ঘ্যটা আমাদের অন্ত্রের ক্ষেত্রে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে শোষণ তল কতটুকু, তার ক্ষেত্রফল কতটুকু, তার বিন্যাস এরিয়া কতটুকু এবং ডায়ামিটার কতটুকু। আমরা যদি দেখি লার্জ ইন্টেস্টাইনকে লার্জ বলার পেছনে কারণ মূলত দুটো। 1 নম্বর কারণ হচ্ছে এটার ডায়ামিটার অনেক বেশি, কারণ ইন্টেস্টাইন বলা হোক, অন্ননালী বলা হোক, সব কিছুই কিন্তু মূলত একটা টিউব শেপ অর্গান, একটা টিউব লাইক অর্গান। লার্জ ইন্টেস্টাইনের টিউবের ডায়ামিটারটা অনেক বেশি, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের শোষণ তলটা অনেক বেশি, যেটা স্মল ইন্টেস্টাইনের চেয়ে কম। যে কারণে লার্জ ইন্টেস্টাইন দৈর্ঘ্যে ছোট হলেও তাকে লার্জ ইন্টেস্টাইন বলা হচ্ছে। স্মল ইন্টেস্টাইনকে স্মল বলার পেছনে যৌক্তিকতাটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন খুব অল্প একটা জায়গার মধ্যে অনেক বেশি ফোল্ডিং হয়ে অবস্থান করে। সেই ফোল্ডগুলো যদি আমরা খুলে একসাথে টান দিই তাহলে সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্যটা প্রায় অ্যারাউন্ড 6 মিটারের মতো। যেহেতু এটার অনেক বেশি কম জায়গা জুড়ে, অনেক বেশি সারফেস এরিয়া, অনেক কম সারফেস এরিয়া জুড়ে অবস্থান করছে, এই জন্য স্মল ইন্টেস্টাইন দৈর্ঘ্যে বড় হওয়া সত্ত্বেও তাকে স্মল ইন্টেস্টাইনই বলা হচ্ছে। এই যে ডাইজেস্টিভ ট্র্যাক্টের মেজারমেন্ট আমরা বললাম, ডাইজেস্টিভ ট্র্যাক্টের কম্পোনেন্টগুলো আমরা বললাম, এই কম্পোনেন্টগুলোর একটা জেনারেল স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারটাকে আমরা বলি হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। সেই হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটা আমরা একটু দেখার চেষ্টা করি। পুরো ডাইজেস্টিভ ট্র্যাক্টে আমরা যদি একটু মনোনিবেশ করি তাহলে আমরা দেখব যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচারে মূলত 4টি উপাদান থাকে। সেই 4টি উপাদানকে মনে রাখবো আমরা এমএস এবং এমএস। 1 নম্বর হচ্ছে মিউকোসা, 2 নম্বর সাবমিউকোসা, 3 নম্বর মাস্কিউলার লেয়ার এবং সর্বশেষ সেরোসা। এই যে লেয়ারগুলোর কথা আমরা বললাম সবচেয়ে ভেতর থেকে সবচেয়ে বাইরের দিকে, এই লেয়ারগুলোর মূল ফিচারটাকে আমরা জানি যে টিস্যু সিস্টেম হচ্ছে 4 ধরনের: এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাস্কুলার টিস্যু এবং নার্ভাস টিস্যু। মিউকোসাতে আমরা যেটা পাই সেটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। সাবমিউকোসাতে আমরা পাই নার্ভাস টিস্যু প্লাস কানেকটিভ টিস্যু। এখানে কানেকটিভ টিস্যুর উপাদান থাকে, এখানে নার্ভাস টিস্যুর উপাদান থাকে। মাস্কুলার টিস্যুতে আমরা পাই নার্ভাস টিস্যু প্লাস মাস্কিউলার টিস্যু এবং সর্বশেষ সেরোসাতে আমরা পাই কানেকটিভ টিস্যু বা যোজক কলা। এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মাসলকে সাপ্লাই দেওয়ার জন্য নার্ভ কম্পোনেন্ট লাগবে এবং সাবমিউকাসে একটা স্পেশাল নার্ভ কম্পোনেন্ট লাগে, যেই নার্ভ কম্পোনেন্টটা আসলে এই যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট আছে, এই যে ডাইজেস্টিভ ট্র্যাক্টের বিভিন্ন জায়গায় ডাইজেস্টিভ গ্ল্যান্ডের সেল আছে, যেই সেলগুলোর সেক্রেশন ক্ষমতা আছে, তার মানে ক্ষরণ করতে পারে বিভিন্ন ধরনের এনজাইমেটিক উপাদান, সেই ক্ষরণটা নিয়ন্ত্রণ করতে পারে সাবমিউকোসাতে অবস্থিত নার্ভাস টিস্যু। আর মাস্কুলার টিস্যুতে যে নার্ভাস টিস্যু আছে এটা শুধুমাত্র মাসলকে নিয়ন্ত্রণ করে, মাসলের সংকোচন প্রসারণ ক্ষমতা নিয়ন্ত্রণ করে, ডাইজেস্টিভ ট্র্যাক্টের পেরিস্টেলসিস তার মানে খাদ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এখানে যে এপিথেলিয়াল টিস্যু আছে, কমনলি এই এপিথেলিয়াল টিস্যুটা আসলে সরল স্তম্ভাকার, তার মানে সিম্পল কলামনার এপিথেলিয়াল টিস্যু। এতটুকু পর্যন্ত আমরা যা বললাম তা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্টের একটা কমন স্ট্রাকচার।
এই কমন স্ট্রাকচারের বাইরে কিছু এটিপিক্যাল ফিচার আছে প্রত্যেকটা জায়গার। আমরা এটিপিক্যাল ফিচারগুলো একটু টাচ করার চেষ্টা করি। প্রথম এটিপিক্যাল স্ট্রাকচারের কথা যদি আমরা বলতে চাই, ফিচারের কথা যদি আমরা বলতে চাই, তাহলে আমরা অন্ননালী দিয়ে শুরু করতে পারি। অন্ননালীর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাসের সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এটা দুটো গহ্বরেই অবস্থান করে। তার মানে এটা বক্ষ গহ্বরে অবস্থান তো করেই, এরপরে ডায়াফ্রামকে পিয়ার্স করে এটা উদরীয় গহ্বরেও প্রবেশ করে। দুটো গহ্বরে অবস্থানের কারণে দুটো জায়গায় তার এপিথেলিয়াল টিস্যুর মধ্যে পার্থক্য আছে। ইসোফেগাসের সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে 2 টাইপস অফ এপিথেলিয়াল টিস্যু। এখানে সরল আইসাকার এপিথেলিয়াল টিস্যু আছে, সাথে কমন যে এপিথেলিয়াল টিস্যু সরল স্তম্ভাকার সেই এপিথেলিয়াল টিস্যুটাও আছে। দ্বিতীয়ত আমরা যার নাম বলতে চাই, সে খুবই ইম্পর্টেন্ট একটা অর্গান, স্টমাক। শুধুমাত্র সে ডাইজেস্টিভ ট্র্যাক্টেরই অংশ না, সে একটা নিজেও ডাইজেস্টিভ গ্ল্যান্ড। স্টোমাকের মধ্যে যেই জিনিসটা তার ক্যারেক্টারিস্টিক ফিচার সেটা হচ্ছে রুগি। রুগি নামক কিছু ফোল্ড থাকে, সেই ফোল্ডটা স্টোমাকের শোষণ তল বৃদ্ধি করতে পারে এবং শুধুমাত্র শোষণ তলই না, সেলের পরিমাণও বৃদ্ধি করে। স্টোমাকের অভ্যন্তরীণ সেলের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সেল কর্তৃক নিঃসৃত উপাদানের পরিমাণও বেশি হবে। স্টোমাকের পরে যার নাম বলতেই হয় তার নাম হচ্ছে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের সবচেয়ে বেশি ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে এখানে ভিলাই থাকে, ভিলাই ইজ প্রেজেন্ট। প্লাস এখানে গবলেট সেল নামক একটা সেল থাকে, তবে এটা পরিমাণে অনেক কম, যা লার্জ ইন্টেস্টাইনে অনেক বেশি। এবং সর্বশেষ কথা হচ্ছে এটার মোবিলিটি আর লার্জ ইন্টেস্টাইনের মোবিলিটির মধ্যে কিছুটা পার্থক্য আছে। লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে আমরা ঠিক উল্টো কথা মনে রাখবো। আমরা মনে রাখবো ভিলাই এখানে থাকে না, তার মানে লার্জ ইন্টেস্টাইনের শোষণ করার ক্ষমতা থাকে না। খুব সহজ একটা হিন্টস এখানে আমরা দিতে পারি যে কোনো দ্রব্যের বা কোনো একটা খাদ্য উপাদানের শোষণ যদি বৃহদান্ত্রে বলা হয় তাহলে সেটা একটা ফলস স্টেটমেন্ট ছাড়া আর কিছুই না। আর গবলেট সেল থাকবে নিউমেরাস অ্যামাউন্ট, অনেক বেশি পরিমাণে গবলেট সেল থাকে। ইসোফেগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের ইউনিক ক্যারেক্টারিস্টিকগুলো বলার পর যেটা নিয়ে একটু হলেও এক্সট্রা আলোচনা করতে হয় সেটা হচ্ছে স্টোমাকের ফিচার, স্টোমাকের গঠন। স্টোমাকের গঠনে বা গ্যাস্ট্রিকের গঠনে আসলে আমরা কি কি উপাদান পাই, কি কি অংশ আছে, তার কি কি ইম্পর্টেন্ট কথা তার ক্ষেত্রে বলতেই হয়। স্টোমাকের গঠন আমরা দেখি সেটা একটা ব্যাগ লাইক স্ট্রাকচার, এর দুইটা এন্ড আছে। এর অভ্যন্তরীণ যে গঠনটা আছে সেটাকে মোটামুটি 3টা ভাগে ভাগ করা যায়। উপরের দিকে যে অংশটা আছে তার নাম হচ্ছে ফান্ডাস, যেখানে ফান্ডিক গ্যাস জমা থাকে। মাঝখানে একটা বিশাল অংশ যার নাম হচ্ছে বডি, এবং শেষের দিকে যে অংশটা আছে ডিউডেনামের কাছাকাছি তার নাম হচ্ছে পাইলোরাস। উপরের দিকে একটা এন্ড আছে, এটাকে বলা হয় কার্ডিয়াক এন্ড। নিচের দিকে যে এন্ড আছে তাকে বলা হচ্ছে পাইলোরিক এন্ড। কার্ডিয়াক এবং পাইলোরিক এন্ডকে ঘিরে স্ফিংটার ম্যাটেরিয়াল থাকে। স্ফিংটার মূলত নিয়ন্ত্রণ করে এই দুটো প্রান্তের খোলা এবং বন্ধ হওয়া, কতটুকু সংকুচিত এবং কতটুকু প্রসারিত হবে সেটা স্ফিংটারের উপর নির্ভরশীল। কার্ডিয়াক এন্ডে কার্ডিয়াক স্ফিংটার, পাইলোরিক এন্ডে পাইলোরিক স্ফিংটার। এছাড়াও এখানে আমরা দেখতে পাই যে দুইটা কার্ভেচার বা বাঁক আছে, একটাকে বলা হচ্ছে লেসার কার্ভেচার এবং অপরটিকে বলা হচ্ছে গ্রেটার কার্ভেচার। তাহলে আমরা এখানে দেখতে পাই মোটামুটি যে জিনিসগুলো সেটা হচ্ছে স্টোমাকের পার্টস 3টা, ফান্ডাস, বডি, পাইলোরাস। স্টোমাকের এন্ড দুটো, কার্ডিয়াক এন্ড, পাইলোরিক এন্ড। স্ফিংটার দুটো, কার্ডিয়াক স্ফিংটার, পাইলোরিক স্ফিংটার। এবং কার্ভেচার দুটো, লেসার বা ছোট বাঁক, গ্রেটার কার্ভেচার বা বড় বাঁক। ডাইজেস্টিভ ট্র্যাক্টের পরে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মূলত কাজটা কি। ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মূল কাজটা হচ্ছে ডাইজেস্টিভ প্রসেসের জন্য এনজাইম সাপ্লাই দেওয়া। সেই এনজাইম কোথা থেকে আসবে? আমরা জানি গ্ল্যান্ড থেকে আসবে। আমরা জানি গ্ল্যান্ডকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। যেখান থেকে এনজাইম আসে যেই গ্ল্যান্ড থেকে তাকে আমরা বলি বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড, আর যে গ্রন্থি থেকে হরমোন আসে তাকে আমরা বলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। মনে রাখতে হবে ডাইজেস্টিভ গ্ল্যান্ড হওয়ার প্রথম শর্ত হচ্ছে তাকে এনজাইম সাপ্লাই দেওয়ার ক্ষমতা থাকতে হবে। তার মানে ডাইজেস্টিভ গ্ল্যান্ড হতে হলে তার এক্সোক্রাইন হতে হবে অথবা তার এক্সোক্রাইন পোর্শন থাকতে হবে। তার মানে ডাইজেস্টিভ গ্ল্যান্ডের প্রধান শর্ত সে হয় বহিঃক্ষরা গ্রন্থি হবে, না হলে মিশ্র গ্রন্থি হবে, কখনোই শুধুমাত্র অন্তঃক্ষরা গ্রন্থি হতে পারবে না।
আমরা তাহলে এই জিনিসটা যদি মাথায় রাখি তাহলে আমরা ধারাবাহিকভাবে ডাইজেস্টিভ গ্ল্যান্ডসগুলো নিয়ে কথা বলতে পারি। প্রথম যে ডাইজেস্টিভ গ্ল্যান্ডের কথা আমাদের আলোচনা করতেই হবে তার নাম হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি। প্রথম যে কথাটা আমরা জানবো সেটা হচ্ছে তার প্রকৃতিটা কি। বহিঃক্ষরা গ্রন্থি, লালা গ্রন্থি একটা বহিঃক্ষরা গ্রন্থি। দ্বিতীয়ত যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মানুষের লালা গ্রন্থির সংখ্যা কত, নাম কি, অবস্থান কোথায়। আমরা মনে রাখবো স্যালাইভারি গ্ল্যান্ড 3 পেয়ার্স, 3 জোড়ায় থাকে, 3টা জায়গায় তার অবস্থান। নামগুলো ধারাবাহিকভাবে হচ্ছে ঠিক কানের নিচে প্যারোটিড, মেন্ডিবলের নিচে সাবমেন্ডিবুলার অথবা সাবমেক্সিলারি এবং টাঙের নিচে সাবলিঙ্গুয়াল। তো যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সংখ্যা, নাম ও অবস্থান। 3 পেয়ার্স, প্যারোটিড, সাবমেন্ডিবুলার অ্যান্ড সাবলিঙ্গুয়াল। অবস্থান 3 জায়গায়, সাবমেন্ডিবুলারের আরেক নাম হচ্ছে সাবমেক্সিলারি। এরপরে যে পয়েন্ট দুটো সম্বন্ধে জানতে হবে আমাদের সেটা হচ্ছে কোষের নাম এবং কোষ নিঃসৃত উপাদানের কাজ। 2 ধরনের কোষ থাকে, একটা হচ্ছে সেরাস কোষ এবং অপরটি হচ্ছে মিউকাস কোষ। মিউকাস কোষের নাম থেকেই হিন্টস পাওয়া যাচ্ছে সেটি মিউকাস ক্ষরণ করে। মিউকাসের কাজ হচ্ছে মুখগহ্বরে অবস্থিত খাদ্যবস্তুকে নরম করা, পিচ্ছিল করা, তা গিলতে সাহায্য করা এবং পরবর্তীতে পরিপাকে সহায়তা করা। সেরাস কোষের কাজ হচ্ছে, যেহেতু এটা একটা বহিঃক্ষরা গ্রন্থি এবং যেহেতু এখানে শুধুমাত্র দুটো মাত্র কোষই থাকে, তাহলে সেরাস কোষ অবশ্যই এনজাইম নিঃসৃত করবে। এর পরের প্রশ্নটাই আসে কি ধরনের এনজাইম নিঃসৃত করে এবং সেই এনজাইমের কাজ কি। কাজের ক্ষেত্রে আমরা মনে রাখবো লালা গ্রন্থির সেরাস কোষ থেকে যে এনজাইম আসে তার নাম হচ্ছে টায়ালিন এবং মল্টেজ। টায়ালিন এবং মল্টেজের কাজ হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার পরিপাক করা। তাহলে খুব সহজ একটা কথা হচ্ছে মুখগহ্বরে কোন ধরনের খাবারের পরিপাক হয়। আমরা দেখতে পাচ্ছি মুখগহ্বরে কাজ করতে পারে গ্রন্থি একটাই, সেটা হচ্ছে লালা গ্রন্থি। লালা গ্রন্থি থেকে শুধুমাত্র অ্যামাইলোলাইটিক এনজাইম বা শর্করা পরিপাককারী এনজাইম আসে। যেহেতু শুধুমাত্র শর্করা পরিপাককারী এনজাইমই আসে, সেহেতু মুখগহ্বরের অভ্যন্তরে প্রোটিন বা লিপিড জাতীয় খাদ্যের পরিপাক হওয়া বা শুরু হওয়ার কোনো স্কোপ নেই। স্যালাইভারি গ্ল্যান্ডের পরে যার সম্বন্ধে আলোচনা করতেই হবে তার নাম হচ্ছে স্টমাক বা গ্যাস্ট্রিক। স্টমাক একাধারে ডাইজেস্টিভ ট্র্যাক্ট এবং ডাইজেস্টিভ গ্ল্যান্ড। স্টমাকের প্রকৃতি নিয়ে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলবো স্টমাক একটা মিক্সড গ্ল্যান্ড। তার মানে স্টমাক এনজাইমও দেয়, স্টমাক হরমোনও দেয়। স্টমাকের গঠনে মোটামুটি 4 ধরনের প্রধান কোষ পাওয়া যায়। আমরা কোষগুলোর নাম একটু মনে রাখবো এবং কোষগুলো থেকে নিঃসৃত উপাদানগুলো মনে রাখার চেষ্টা করব। 1 নম্বর যে কোষ যার নাম হচ্ছে চিফ সেল বা পেপটিক সেল। 2 নম্বর কোষ হচ্ছে প্যারাইটাল বা অক্সিনটিক সেল। তৃতীয় কোষটি হচ্ছে মিউকাস সেল। চতুর্থ ইম্পর্টেন্ট কোষ হচ্ছে জি সেল। চিফ সেল বা পেপটিক সেল থেকে যে উপাদানটি আসে তার নাম হচ্ছে পেপসিনোজেন। পেপসিনোজেন এবং পেপসিনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, আমরা ঠিক একটু পরে এটা নিয়ে কথা বলবো। প্যারাইটাল বা অক্সিনটিক সেল থেকে আসে হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিউকাস সেল থেকে আসে মিউকাস এবং জি সেল থেকে আসে গ্যাস্ট্রিন। কাজ কি? পেপসিনোজেন আমরা জানি প্রোটিন জাতীয় খাবার পরিপাক করে। একটা প্রোটিন ভাঙার প্রক্রিয়ায় প্রথমে প্রোটিন পলিপেপটাইড হয়, পলিপেপটাইড থেকে ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, সর্বশেষ অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। পেপসিনোজেন প্রোটিন পরিপাকে সহায়তা করে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজটা কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, অনেক ধরনের জীবাণু বা মাইক্রো অর্গানিজমকে নষ্ট করতে, ধ্বংস করতে সহায়তা করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড পেপসিনোজেন নামক যে এনজাইম যাকে আমরা বলছি, আসলে তার নাম হচ্ছে প্রো এনজাইম বা জাইমোজেন, তাকে সক্রিয় করে এনজাইমে পরিণত করতে সহায়তা করে। এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড কিছুটা শর্করা পরিপাকেও সহায়তা করে। আমরা জানি সুক্রোজকে ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরিতে প্রধান ভূমিকা পালন করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তৃতীয় যে উপাদানটার কাজ বলতে হয় তার নাম হচ্ছে মিউকাস। আমরা মিউকাস নামক উপাদানটি লালা গ্রন্থির মিউকাস সেল থেকেও পেয়েছি।
মুখগহ্বরে যখন মিউকাস নিঃসৃত হয় সেই মিউকাসের কাজ হচ্ছে খাবারটাকে পিচ্ছিল করা, খাবারটাকে নরম করা, খাবার গিলতে সহায়তা করা। কিন্তু খাবার অলরেডি স্টোমাকে এসেই পড়েছে, এখানে মিউকাসের কাজটা কি? এখানে মিউকাসের কাজটা কিছুটা ডিস্টিংটিভ। হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করার ক্ষমতা আছে, সেই অ্যাসিডিক এনভায়রনমেন্ট কিন্তু স্টোমাকের যে এপিথেলিয়াল টিস্যু আছে সেটাকে ধ্বংস করতে পারে, ক্ষতি করতে পারে, ড্যামেজ করতে পারে। মিউকাসের কাজ হচ্ছে স্টোমাকের অভ্যন্তরীণ যে গাত্র, তার অভ্যন্তরীণ গাত্রে একটা লেয়ার তৈরি করা, প্রোটেক্টিভ লেয়ার। এই প্রোটেক্টিভ লেয়ার থাকার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড স্টোমাকের এপিথেলিয়াল টিস্যুতে কোনো ড্যামেজ ক্রিয়েট করতে পারে না। আর সর্বশেষ গ্যাস্ট্রিনের কথা যদি আমরা বলতে চাই, গ্যাস্ট্রিন খুব ইম্পর্ট্যান্ট একটা হরমোন। গ্যাস্ট্রিন দুটো ইম্পর্ট্যান্ট কাজ করতে পারে। এক নম্বর ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে সে পাইলোরিক স্ফিংটার যেটি আছে সেটিকে শিথিল করে। পাইলোরিক স্ফিংটার যদি শিথিল হয় তাহলে স্টোমাকে অভ্যন্তরে অবস্থিত খাদ্য উপাদান ডিউডেনামে প্রবেশ করতে পারে, কারণ শিথিল হয়ে যাওয়ার জন্য মুখটা বড় হয়ে যাচ্ছে, খাদ্য উপাদান ডিউডেনামে প্রবেশ করতে পারছে। দ্বিতীয় যে ইম্পর্ট্যান্ট কাজ সেটা হচ্ছে গ্যাস্ট্রিন এই যে সকল উপাদানের কথা আমরা বললাম, পেপসিনোজেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিউকাস, এদের প্রত্যেকের ক্ষরণের পরিমাণ বৃদ্ধি করতে পারে। তার মানে স্টোমাকের ক্ষরণ ক্ষমতা অনেক বেশি বাড়াতে পারে গ্যাস্ট্রিন। তৃতীয় আরেকটি ইম্পর্টেন্ট কাজের কথা বলাই যায়, সেটি হচ্ছে গ্যাস্ট্রিন স্টোমাকের যে এপিথেলিয়াল টিস্যু আছে সেই এপিথেলিয়াল টিস্যুর গ্রোথ এবং রিগ্রোথে সহায়তা করে। তার মানে এপিথেলিয়াল টিস্যুর গঠন ক্ষমতা, গড়ন ক্ষমতা, নতুন করে গড়ে দেওয়া, নতুনভাবে ঠিক রাখা, সব কিছু গ্যাস্ট্রিন দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। এরপরে আমরা যে ডাইজেস্টিভ গ্ল্যান্ড নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়। প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের ক্ষেত্রে প্রথমেই বলে রাখতে হবে যে এটা একটা মিক্সড গ্ল্যান্ড, এটা একটা মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি হলেই আমরা জানি আমাদের কনসেপ্ট খুব সহজ, এখান থেকে এনজাইম আসবে, এখান থেকে হরমোন আসবে। প্যানক্রিয়াসের অবস্থান কোথায়? ডিউডেনামের যে দ্বিতীয় অংশটি আছে সেই দ্বিতীয় অংশের মাঝে প্যানক্রিয়াস অবস্থান করে। মাথা, ঘাড়, লেজ নামক অংশ থাকে। প্যানক্রিয়াসের অভ্যন্তরে বিভিন্ন ধরনের ডাক্ট বা নালিকা থাকে, যেই নালিকার মাধ্যমে প্যানক্রিয়াস নিঃসৃত এনজাইম ডিউডেনামে এসে প্রবেশ করে। প্যানক্রিয়াসের মিক্সড গ্ল্যান্ড অংশটাকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। একটাকে আমরা বলতে পারি এন্ডোক্রাইন অংশ এবং অপরটিকে আমরা বলতে পারি এক্সোক্রাইন অংশ। এন্ডোক্রাইন অংশে আমরা হরমোন নিয়ে কথা বলবো, এক্সোক্রাইন অংশে আমরা এনজাইম নিয়ে কথা বলবো। প্যানক্রিয়াসের হরমোন সংক্রান্ত কথা চলে আসলেই সবচেয়ে ইম্পর্টেন্ট যে নামটা আমাদের মাথায় চলে আসে তার নাম হচ্ছে ইনসুলিন। আমরা জানি ইনসুলিনের ক্ষরণ ক্ষমতা যদি হ্রাস পায় অথবা ইনসুলিন যদি ঠিকমতো কাজ করতে না পারে তাহলে একটা খুব গুরুত্বপূর্ণ অসুখ হতে পারে, যাকে আমরা বলছি ডায়াবেটিস মেলাইটাস। এখন এই ইনসুলিনের সোর্স হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের অভ্যন্তরে 4 ধরনের সেল থাকে প্রধানত। প্রথম যে সেল তার নাম হচ্ছে এ সেল বা আলফা সেল, দ্বিতীয় সেলের নাম হচ্ছে বি সেল বা বিটা সেল, তৃতীয় সেলের নাম হচ্ছে ডি সেল বা ডেল্টা সেল এবং সর্বশেষ পিপি সেল অর গামা সেল। এ সেল থেকে আসে গ্লুকাগন নামক হরমোন, বিটা সেল থেকে আসে ইনসুলিন, ডি সেল থেকে আসে সোমাটোস্ট্যাটিন এবং সর্বশেষ পিপি সেল থেকে আসে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। 4 ধরনের হরমোন হলেও এদের কাজের সীমাবদ্ধতা কিন্তু দুটোতে। ইনসুলিন যে কাজটি করে বাকি 3 জন ঠিক তার বিপরীত কাজটি করে। আমরা জানি একটা ডায়াবেটিক পেশেন্টের ইনসুলিনের পরিমাণ কম থাকে অথবা ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না, তার কারণে তার রক্তে গ্লুকোজের পরিমাণ বা সুগারের পরিমাণ অনেক বেড়ে যায়। তাহলে ইনসুলিনের কাজ হচ্ছে সুগারের পরিমাণ বেড়ে গেলে সেটাকে কমিয়ে স্বাভাবিকে আনা। ইনসুলিন যে কাজটি করে ঠিক তার বিপরীত কাজ করে গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন এবং প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তারা দেখতে পায় যদি গ্লুকোজের পরিমাণ অনেক বেশি কমে যায় তাহলে তারা গ্লুকোজের পরিমাণটাকে বাড়িয়ে স্বাভাবিকে নিয়ে আসে। ইম্পর্টেন্ট কথা হচ্ছে কমিয়ে ফেলে বা বাড়িয়ে দেয় কথাটা তা না, কথা হচ্ছে তারা স্বাভাবিকে নিয়ে আসতে চেষ্টা করে। প্রসেসটা ভিন্ন, একজন বেড়ে গেলে কাজ করে, একজন কমে গেলে কাজ করে। এন্ডোক্রাইন অংশের পরে আমরা এক্সোক্রাইন অংশ নিয়ে কথা বলবো। এক্সোক্রাইন অংশের মধ্যে একটা বিশাল আলোচনা আছে। প্যানক্রিয়াস ছাড়া খাদ্য উপাদানের পরিপাক হওয়া অনেকটাই অসম্ভব বলতে পারি আমরা, কারণ প্যানক্রিয়াস থেকে অনেক গুরুত্বপূর্ণ এনজাইম আসে যে এনজাইমগুলোর অ্যাবসেন্সে খাদ্য ঠিক মতো পরিপাক হওয়া সম্ভব না। প্যানক্রিয়াস থেকে 3 ধরনের এনজাইম আসতে পারে। কিছু এনজাইম শর্করা পরিপাক করে যাকে আমরা বলি অ্যামাইলোলাইটিক এনজাইম, কিছু প্রোটিন পরিপাক করে প্রোটিওলাইটিক এনজাইম এবং কিছু লিপিড জাতীয় খাদ্য উপাদান পরিপাক করে যাদেরকে বলা হয় লাইপোলাইটিক এনজাইম। আমরা এনজাইমগুলোর নাম একটু মনে রাখার চেষ্টা করব। অ্যামাইলোলাইটিক এনজাইমগুলো হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ,
এবং মল্টেজ। 2 নম্বরে আমরা বলবো প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক এনজাইমের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, ইলাস্টেজ এবং কোলাজিনেস। এখানে খুব ইম্পর্টেন্ট একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে ট্রিপসিন কিন্তু ট্রিপসিন হিসেবেই নিঃসৃত হয় না, ট্রিপসিনোজেন হিসেবে হয়। কাইমোট্রিপসিনোজেন হিসেবে হয়। ঠিক যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম পেপসিনোজেনের ক্ষেত্রে। আমরা বলেছিলাম পেপসিনোজেন একটা জাইমোজেন বা প্রোএনজাইম, যাকে সক্রিয় করে দিচ্ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার ফলে সে পেপসিন নামক এনজাইমে পরিণত হচ্ছে। প্রোএনজাইম বা জাইমোজেন, তাদের অ্যাক্টিভেটর এবং তাদের এনজাইম হওয়া, এই কথাটা নিয়ে আমরা ঠিক এই অংশটার পরেই কথা বলবো। প্রোটিওলাইটিক এনজাইমের পরে তৃতীয়ত যার নাম মনে রাখতে হবে সেটা হচ্ছে লাইপোলাইটিক এনজাইম। লাইপোলাইটিক এনজাইমের মধ্যে আছে প্যানক্রিয়াটিক লাইপেজ, ফসফোলাইপেজ এবং কোলেস্টেরল এস্টারেজ। প্যানক্রিয়াসের পরের গ্রন্থি আলোচনার আগে আমরা একটু জাইমোজেন বা প্রোএনজাইম নিয়ে কথা বলি। জাইমোজেন বা প্রোএনজাইম বলতে আসলে কি বোঝায়? জাইমোজেন বা প্রোএনজাইম হচ্ছে গঠনগতভাবে এনজাইমের মতো একটি উপাদান, যা সক্রিয় হওয়ার পূর্ব পর্যন্ত এনজাইমের মতো কাজ করতে পারে না। তার মানে গঠনগতভাবে এনজাইমের মতো কিন্তু কার্যগতভাবে নিষ্ক্রিয়। সেই নিষ্ক্রিয় জিনিসটাকে সক্রিয় করে দেওয়ার জন্য একটা অ্যাক্টিভেটর লাগে, যে অ্যাক্টিভেটরটা তাকে সক্রিয় করে এনজাইমে পরিণত করে। এই যে প্রো এনজাইম বা জাইমোজেনের কথা আমরা বলছি, তার চেনার উপায় হচ্ছে তার নামের শেষে হয় জাইমোজেনের জেন থাকবে অথবা শুরুতে প্রো থাকবে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই পেপসিনোজেন, ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন। কিন্তু এদের অ্যাক্টিভেটরের মধ্যে পার্থক্য আছে। পেপসিনোজেনকে সক্রিয় করে দিচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ট্রিপসিনোজেনকে সক্রিয় করে দিচ্ছে এন্টারোকাইনেজ এবং কাইমোট্রিপসিনোজেনকে সক্রিয় করে দিচ্ছে ট্রিপসিন নিজেই। তার মানে ট্রিপসিন নিজে সক্রিয় হওয়ার পরে কাইমোট্রিপসিনোজেনকে সক্রিয় করে দেয়। আমরা এখানে শুধুমাত্র জেনগুলো বাদ দিয়ে দিতে পারি। এখন আসা যাক প্রো রিলেটেড টার্মগুলো। প্রো কার্বক্সিপেপটাইডেস, প্রো ইলাস্টেজ, প্রো কোলাজিনেস, এগুলোর প্রত্যেকটিই হচ্ছে একটি প্রোএনজাইম। এদের প্রত্যেককে সক্রিয় করে দেওয়ার মহান দায়িত্ব পালন করে ট্রিপসিন নিজেই। ট্রিপসিন যখন এদেরকে সক্রিয় করে দেবে তখন এদের নাম থেকে প্রো অংশটা বাদ হয়ে যাবে। প্রো কার্বক্সিপেপটাইডেস, প্রো ইলাস্টেজ, প্রো কোলাজিনেস যথাক্রমে কার্বক্সিপেপটাইডেস, ইলাস্টেজ এবং কোলাজিনেসে পরিণত হবে। আমরা একটু আগেই পড়ে এসেছি এরা প্যানক্রিয়াস নিঃসৃত প্রোটিওলাইটিক এনজাইম। প্যানক্রিয়াসের পরে যে গ্রন্থিটা নিয়ে আমরা কথা বলবো তার নাম হচ্ছে ইন্টেস্টিনাল গ্ল্যান্ড। ইন্টেস্টিনাল গ্ল্যান্ড বা আন্ত্রিক গ্রন্থির সাথে স্টোমাকের মিলটা কোথায়? আমরা বলেছিলাম যে স্টোমাক একাধারে ডাইজেস্টিভ ট্র্যাক্ট এবং ডাইজেস্টিভ গ্ল্যান্ড হিসেবে কাজ করতে পারে। ইন্টেস্টিনাল গ্ল্যান্ডের ক্ষেত্রেও কিন্তু কথাটা সেম। ইন্টেস্টিনাল গ্ল্যান্ড ডাইজেস্টিভ ট্র্যাক্টেরও একটা অংশ, কারণ ইন্টেস্টাইনের একটা নির্দিষ্ট অংশ, ক্ষুদ্রান্ত বৃহদাংশ ডাইজেস্টিভ ট্র্যাক্ট তৈরি করে দেয়। আবার সেই ক্ষুদ্রান্ত বৃহদাংশের অভ্যন্তরীণ অবস্থিত বিভিন্ন ধরনের কোষ ক্ষরণ ক্ষমতা অর্জন করে গ্ল্যান্ড হিসেবে কাজ করতে পারে। তার মানে সেখানে কিছু গ্ল্যান্ডুলার সেল থাকে। ইন্টেস্টিনাল গ্ল্যান্ডের যদি প্রকৃতি আমরা বলতে চাই তাহলে আমরা বলবো এটা একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড। তার মানে এখান থেকে শুধুমাত্র এনজাইম নিঃসৃত হবে, কোনো ধরনের হরমোন জাতীয় উপাদান নিঃসৃত হবে না। এই এনজাইম সিস্টেমকেও আমরা 3 ভাগে ভাগ করে বলতে পারি। একটা হচ্ছে অ্যামাইলোলাইটিক, একটা প্রোটিওলাইটিক এবং অপরটা লাইপোলাইটিক। অ্যামাইলোলাইটিক এনজাইম সিস্টেমের মধ্যে আছে ইন্টেস্টিনাল অ্যামাইলেজ। অ্যামাইলেজ সব জায়গাতেই সেম, শুধুমাত্র প্যানক্রিয়াস থেকে আসলে প্যানক্রিয়াটিক এবং ইন্টেস্টাইন থেকে আসলে ইন্টেস্টিনাল অ্যামাইলেজ হবে। এখানে মল্টেজ থাকবে, সাথে থাকবে আইসোমল্টেজ, সুক্রেজ এবং লেকটেজ। এনজাইম সিস্টেমের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যেকটা এনজাইমের নামের শেষে এস থাকে। কোন নামের শেষে এস থাকবে? যেই সাবস্ট্রেট বা বিক্রিয়কের উপরে সে সাধারণত কাজ করে তার সাথে এস থাকবে, অথবা কি ধরনের বিক্রিয়াকে সে প্রভাবিত করছে তার সাথে মিল রেখে এস থাকবে। এখানে যে আমরা একটু খেয়াল করতে চাই, অ্যামাইলেজ এটা একটা সাধারণ নাম। অ্যামাইলেজ হচ্ছে অ্যামাইলোলাইটিক যত উপাদান আছে তার উপরে গিয়ে কাজ করবে। মল্টেজ মল্টোজের উপর কাজ করবে, আইসোমল্টেজ আইসোমল্টোজের উপর কাজ করবে, সুক্রেজ এবং লেকটেজ যথাক্রমে সুক্রোজ এবং লেকটোজের উপর কাজ করবে। পার্থক্য এতটুকুই, নামের সাথে এস যুক্ত হবে। অ্যামাইলোলাইটিকের পরে আমরা জানতে পারবো প্রোটিওলাইটিক এনজাইমের নামগুলো। প্রোটিওলাইটিক এনজাইমের মধ্যে আছে অ্যামাইনোট্রিপসিন, ডাইপেপটাইডেস এবং ট্রাইপেপটাইডেস।
সর্বশেষ লাইপোলাইটিক এনজাইম। লাইপোলাইটিক এনজাইমের মধ্যে আছে ইন্টেস্টিনাল লাইপেজ, লেসিথিনেস এবং মোনোগ্লিসারিডেস। সর্বশেষ যে ডাইজেস্টিভ গ্ল্যান্ড নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে লিভার। মানুষের শরীরের সবচেয়ে বড় গ্রন্থির কথা যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলতে হবে যকৃতের কথা। যকৃত মিশ্র গ্রন্থি হিসেবে কাজ করলেও এর মধ্যে একটা মজার ব্যাপার আছে। আমরা জানি যে এক্সোক্রাইন অংশ মানেই হচ্ছে সেখান থেকে এনজাইম আসবে, এন্ডোক্রাইন অংশ মানে সেখান থেকে হরমোন আসবে। কিন্তু লিভার থেকে সরাসরি এনজাইমও আসে না, সরাসরি হরমোনও আসে না। এনজাইম লাইক সাবস্টেন্স আসে এবং হরমোন লাইক সাবস্টেন্স আসে। এনজাইম লাইক সাবস্টেন্সটা হচ্ছে বাইল বা পিত্তরস। বাইল বা পিত্তরস লিপিড জাতীয় খাদ্য উপাদানের উপরে কাজ করে। আমরা জানি লিপিড পরিপাক হওয়ার পরে সর্বশেষ যে উপাদান তৈরি হয় তা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। কিন্তু বাইল লিপিড খাবারকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল করতে পারে না। বাইল যেটা করে, খাবার পরও একটা লিপিড কণাকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলে, ফলে তার সারফেস এরিয়া বেড়ে যায়, এনজাইম তার উপরে বেশি বেশি পরিমাণে কাজ করতে পারে। এনজাইমকে মূলত সাহায্য করে বাইল বা পিত্তরস পরিপাকের কাজে। যেহেতু এনজাইমের সহায়ক হিসেবে এনজাইমের মতো কাজ করার একটা ক্ষমতা তার আছে, এজন্য বাইলকে এনজাইম হিসেবে কম্পেয়ার করা যেতে পারে। এবং যেহেতু বাইল নামক এনজাইম লাইক সাবস্টেন্স লিভার থেকে আসে, এই জন্য আমরা বলছি লিভারের একটা এক্সোক্রাইন অংশ আছে। এন্ডোক্রাইন অংশের ধারণাটাও মজার। আমাদের শরীরে বিভিন্ন ধরনের ভিটামিন আছে। একটা নির্দিষ্ট পরিমাণ নামের ভিটামিন হচ্ছে ভিটামিন ডি। আমরা জানি স্কিনে ভিটামিন ডি তৈরির প্রক্রিয়া শুরু হয়। সেই ভিটামিন ডি তৈরির প্রক্রিয়াটা সম্পন্ন হয় প্রথমে লিভারে এবং সর্বশেষ যে সক্রিয় হওয়ার প্রক্রিয়াটি থাকে সেটি হয় কিডনিতে। লিভার যেটা করে ভিটামিন ডিকে সক্রিয় করে দেয় এবং ভিটামিন ডি হচ্ছে একমাত্র ভিটামিন যেটা হরমোনের মতো কাজ করতে পারে। যেহেতু হরমোনের মতো কাজ করতে পারে একটা ভিটামিনকে সক্রিয় করার মতো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে লিভারে, এই জন্য লিভারের এই কাজটা তার এন্ডোক্রাইন পোর্শন হিসেবে কম্পেয়ার করা যেতেই পারে। আমরা লিভারের আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে কথা বলতে চাই। সেই কাজগুলোকে আমরা কয়েকটা ব্রড হেডিংয়ে ভাগ করে ফেলতে পারি। ব্রড হেডিংগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে সিনথেসিস করার ক্ষমতা। সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষণ করা। কী কী জিনিস লিভার সংশ্লেষণ করতে পারে? ভ্রূণ অবস্থায় ব্লাড সেল সংশ্লেষণ করতে পারে, প্লাজমা প্রোটিন সংশ্লেষণ করতে পারে এবং কিছু ব্লাড ক্লটিং ফ্যাক্টর সংশ্লেষণ করতে পারে। আমরা জানি ব্লাড কোয়াগুলেশন বা রক্ত তঞ্চনের জন্য কিছু ফ্যাক্টর লাগে, সেই ফ্যাক্টরগুলো লিভার সংশ্লেষণ করতে পারে। 2 নম্বর যেটা স্টোরেজ, কিছু জিনিস সঞ্চয় করে রাখার ক্ষমতা। এর মধ্যে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভিটামিন এবং অপরটা হচ্ছে মিনারেলস। ভিটামিনের মধ্যে সাধারণত ফ্যাটে দ্রবীভূত ভিটামিন যেমন এ, ডি, ই, কে সঞ্চয় করতে পারে, সাথে ভিটামিন বি12 এবং ফলিক অ্যাসিড। মিনারেলসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আয়রন, কপার, কোবাল্ট এবং ম্যাঙ্গানিজ। সিনথেসিস এবং স্টোরেজ বাদে আর যে দুটো ইম্পর্টেন্ট কাজ লিভার করতে পারে সে দুটো হচ্ছে মেটাবলিজম করার ক্ষমতা। কি ধরনের জিনিস মেটাবলিজম করতে পারে? সব ধরনের খাদ্য উপাদান মেটাবলিজম করার ক্ষমতাই লিভারের আছে। তার মানে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড 3 ধরনের খাদ্য উপাদানের বিপাকই লিভারের সম্পন্ন হয়। সর্বশেষ ডি দিয়ে আমরা লিখতে পারি ডিটক্সিফিকেশন করা, অর্থাৎ কোনো একটা ড্রাগ অথবা কোনো একটা টক্সিক ম্যাটেরিয়ালকে ডিটক্সিফাই করা, অর্থাৎ তার যে ক্ষতি করার ক্ষমতাটা ছিল সেই ক্ষতি করার ক্ষমতাটা নষ্ট করে দেওয়া। সেই ডিটক্সিফিকেশনের মধ্যে অথবা অবলিক দিয়ে আমরা মনে রাখতে পারি ব্রেকডাউন ক্ষমতার মধ্যে, তার মানে কিছু অংশকে ভেঙে ফেলে সেই অংশটার কাজ করার ক্ষমতা নষ্ট করে দেওয়ার মধ্যে যে উপাদানগুলো আসবে তার মধ্যে আছে বিভিন্ন ধরনের ড্রাগস, বিভিন্ন ধরনের টক্সিন এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি 6 স্টেরয়েড। কিছু স্টেরয়েড জাতীয় হরমোনকে ব্রেকডাউন করে তাদের ক্ষমতা নষ্ট করে দেওয়ার ক্ষমতা লিভারের আছে। ডাইজেস্টিভ গ্ল্যান্ডের ওভারঅল আলোচনা আমাদের শেষ হলো, কিন্তু যে জিনিসটা ইম্পর্টেন্ট বাকি রয়ে গেল সেটা হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ডের সিক্রেশন এবং সেই সিক্রেশনের রেগুলেশন। দ্য অ্যামাউন্ট অফ সিক্রেশন বাই অল টাইপ অফ ডাইজেস্টিভ গ্ল্যান্ড কী কী হতে পারে আমরা দেখি। সিক্রেশনের মধ্যে ধারাবাহিকভাবে যদি আমরা লিখতে চাই তাহলে পার ডে প্রতিদিন কতটুকু ml করে ডাইজেস্টিভ গ্ল্যান্ডের সিক্রেশন হয়। প্রথমে আমরা লিখি স্যালাইভারি গ্ল্যান্ড অ্যারাউন্ড 1500 ml অবশ্যই পার ডে। স্টোমাক
2500 ml, বাইল বা পিত্তরস 500 ml, প্যানক্রিয়াস 1500 ml এবং সর্বশেষ হচ্ছে ইন্টেস্টাইন 1000 ml। প্রত্যেকটা জিনিসকে যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখতে পাবো অ্যারাউন্ড সিক্রেশন হচ্ছে 7000 ml পার ডে। তার মানে প্রতিদিন প্রায় 7 লিটারের মতো, কিছুটা প্লাস মাইনাস হতেই পারে, ডাইজেস্টিভ গ্ল্যান্ডের সিক্রেশন হয়। অর্থাৎ ডাইজেস্টিভ গ্ল্যান্ড বা আন্ত্রিক যে গ্রন্থিগুলো আছে, যেই গ্রন্থিগুলো খাদ্য পরিপাকের সাথে জড়িত, সেই গ্রন্থিগুলোর যে নিঃসরণ হয়, যে ফ্লুইড জাতীয় ম্যাটেরিয়াল নিঃসৃত করে, সেটার যোগফল হচ্ছে প্রায় 7 লিটারের মতো। এই যে সিক্রেশন হলো 7 লিটারের মতো, সেই 7 লিটার সিক্রেশনটা নিয়ন্ত্রণ করে কে? নিয়ন্ত্রণ দুইভাবে হতে পারে। রেগুলেশন অফ সিক্রেশন, একটা রেগুলেশনকে আমরা বলতে পারি হরমোনাল রেগুলেশন, এবং অপর রেগুলেশনকে আমরা বলতে পারি নার্ভাস রেগুলেশন বা নিউরাল রেগুলেশন। হরমোনাল রেগুলেশনের মধ্যে 3টা বা 4টা হরমোনের নাম আমাদেরকে জানতেই হবে। প্রথম যে হরমোনটার নাম জানতে হবে তার নাম হচ্ছে গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন স্টোমাকের ক্ষরণ বৃদ্ধি করে। স্টোমাক থেকে যত জিনিস নিঃসৃত হয় তার প্রত্যেকটা জিনিসের পরিমাণ বৃদ্ধিতে গ্যাস্ট্রিনের প্রধান ভূমিকা আছে। এরপর দুটো হরমোনের নাম আমাদেরকে মনে রাখতে হবে, কোলেসিস্টোকাইনিন এবং সেক্রেটিন। কোলেসিস্টোকাইনিন এবং সেক্রেটিন গ্যাস্ট্রিনের ঠিক উল্টো কাজটি করে। তার মানে স্টোমাকের নিঃসরণ কমিয়ে দেয় এবং প্যানক্রিয়াসের নিঃসরণ বাড়িয়ে দেয়। সর্বশেষ যে হরমোনটার নাম জানতে হবে তার নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিনের কাজ হচ্ছে সকল ধরনের হরমোনের নিঃসরণ কমিয়ে দেওয়া, সকল ধরনের গ্রন্থির নিঃসরণ কমিয়ে দেওয়ার কাজটি করে সোমাটোস্ট্যাটিন। এটাকে বলা হয় ইউনিভার্সাল ইনহিবিটর হরমোন, যে হরমোনটা সকল কিছু কমিয়ে দেওয়ার কাজ করে। হরমোনাল রেগুলেশনের পরে আমরা যেই রেগুলেশনটার কথা জানবো সেটি হচ্ছে নিউরাল রেগুলেশন। নিউরাল রেগুলেশনের মধ্যে কোন ধরনের উপাদান আসলে কোন কাজটি করে সেটা আমরা একটু দেখতে চাই। আমরা জানি অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে দুটি উপাদান হচ্ছে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের উপাদানগুলো হচ্ছে থোরাকো লাম্বার, তার মানে থোরাসিক স্পাইনাল নার্ভ এবং লাম্বার স্পাইনাল নার্ভ, তার মানে থোরাসিক সুষুম্না স্নায়ু এবং লাম্বার সুষুম্না স্নায়ুর সমন্বয়ে গঠিত এমন একটা সিস্টেম যেটা সিক্রেশনের উপরে নেগেটিভ ব্যালেন্স ক্রিয়েট করে। সেই নেগেটিভ ব্যালেন্সটা হচ্ছে মোটামুটি এরকম। আমরা যদি লিখতে চাই যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, তাহলে আমরা দেখব সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যে কোনো ধরনের ক্ষরণ কমিয়ে দেয়। ঠিক তার বিপরীত কাজ করে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কম্পোনেন্ট হচ্ছে ক্রেনিওসেক্রাল আউটফ্লো, তার মানে কিছু ক্রেনিয়াল নার্ভ বা কর্টিক্স স্নায়ু 3, 7, 9, 10 এবং কিছু সেক্রাল সুষুম্না স্নায়ু যারা মিলিতভাবে ডাইজেস্টিভ গ্ল্যান্ডের ক্ষরণ বাড়িয়ে দেয়। সাথে আরেকটি উপাদান আছে যার কথা আমরা আগেও বলেছিলাম যে সাবমিউকোসাতে কিছু নার্ভাস টিস্যু থাকে। সাবমিউকোসার যে নার্ভাস টিস্যু আছে তাদেরকে বলা হয় এন্টেরিক নার্ভাস সিস্টেম, তার মানে আন্ত্রিক নার্ভাস সিস্টেম। সেই সাবমিউকোজাল এন্টেরিক নার্ভাস সিস্টেম প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মতোই কাজ করে। তার মানে তার প্রধান কাজ হচ্ছে ক্ষরণ বাড়িয়ে দেওয়া। ডাইজেস্টিভ ট্র্যাক্টের অংশ, ডাইজেস্টিভ গ্ল্যান্ডের সকল কিছু পড়ার পরে যে জিনিসটা আমরা বলবো সেটা হচ্ছে ডাইজেস্টিভ প্রসেসেস। এই যে ডাইজেশন হবে শর্করা, আমিষ, স্নেহ, সেই প্রসেসটা আসলে কি, কিভাবে হচ্ছে, কোন কোন জায়গায় হচ্ছে। ডাইজেস্টিভ প্রসেসেসের মধ্যে আমরা 2টা পয়েন্টকে এমফেসাইজ করব, পরিপাকের স্থান এবং পরিপাকের দ্রব্যগুলাকে। কারণ পরিপাকের পরে যখনই এন্ড প্রোডাক্ট তৈরি হয়ে যাবে তখনই ধারণাটা পরিবর্তন হয়ে চলে যাবে এই যে উপাদানগুলো তৈরি হলো সেগুলো শোষণ হয় কীভাবে। পরিপাকের স্থানের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডের সুস্পষ্ট পার্থক্য আছে। কার্বোহাইড্রেট 4টি জায়গাতে পরিপাক হওয়া সম্ভব। এর মধ্যে ইম্পর্টেন্ট কথা হচ্ছে মুখগহ্বর, পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে এনজাইম দ্বারা পরিপাক হলেও বৃহদান্ত্রে কার্বোহাইড্রেটের যে পরিপাক হয় সেটা হচ্ছে আন্ত্রিক ব্যাকটেরিয়ার মাধ্যমে। প্রোটিন জাতীয় খাবারের পরিপাক হয় মূলত ক্ষুদ্রান্তে, তবে
পাকস্থলীতেও কিছুটা পরিপাক হয়। আমরা জানি পাকস্থলী থেকে পেপসিনোজেন নামক একটি প্রোএনজাইম আছে, যেটি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা সক্রিয় হয়ে পেপসিনে পরিণত হয়। পেপসিন প্রোটিন জাতীয় খাবার পরিপাকে মাইনর কিছু ভূমিকা রাখে। লিপিড খাবারের পরিপাক solely ক্ষুদ্রান্তে, এটার পেছনে প্রধান যুক্তি হচ্ছে আমরা জানি বাইল বা পিত্তরস লিপিড খাবার পরিপাকে সহায়ক একটা উপাদান হিসেবে কাজ করে। একটা বড় লিপিড অণুকে ভেঙে ছোট ছোট কণায় পরিণত করাই হচ্ছে বাইল বা পিত্তরসের কাজ। এবং বাইল বা পিত্তরসের উৎসটা কোথায়? বাইল তৈরি করে দিচ্ছে লিভার, সেটা জমা রাখছে গল ব্লাডার বা পিত্তথলি, এবং সেটা পিত্তনালীর মাধ্যমে এসে উন্মুক্ত হচ্ছে ডিউডেনামে। এবং আমরা জানি ডিউডেনাম হচ্ছে ক্ষুদ্রান্তের প্রথম অংশ। যেহেতু বাইল বা পিত্তরস স্টোমাকে যেতে পারছে না, সেহেতু স্টোমাকে গ্যাস্ট্রিক লাইপেজ নামক একটা মাইনর এনজাইম থাকলেও স্টোমাকে লিপিড জাতীয় খাবারের তেমন কোনো পরিপাক হয় না। সেহেতু আমরা মনে রাখবো যে লিপিড জাতীয় খাবারের একমাত্র পরিপাক স্থল হচ্ছে ক্ষুদ্রান্ত, যেহেতু সেখানে বাইল বা পিত্তরস আছে। পরিপাকের পরে উৎপন্ন দ্রব্য, দ্য এন্ড প্রোডাক্টস অফ ডাইজেশন। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে প্রায় 95 থেকে 99% পর্যন্তই হবে গ্লুকোজ। এছাড়াও কিছু কিছু জিনিস থাকতে পারে, তার মধ্যে আছে ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। প্রোটিনের ক্ষেত্রে সাধারণত যেটা হয়, একটা প্রোটিনকে প্রথমে ভাঙলে পাওয়া যায় পলিপেপটাইড। পলিপেপটাইডের প্রোটিনের মধ্যে পার্থক্য হচ্ছে পলিপেপটাইডে 100-র নিচে অ্যামাইনো অ্যাসিড থাকে, প্রোটিনের ক্ষেত্রে 100-র উপরে অ্যামাইনো অ্যাসিড থাকে। একটা পলিপেপটাইড যখন ভাঙা শুরু হয়, ক্রমান্বয়ে ট্রাইপেপটাইড, ডাইপেপটাইড এবং সর্বশেষ শুধুমাত্র একটা অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। অ্যামাইনো অ্যাসিডই হচ্ছে প্রোটিনের গাঠনিক একক। সো প্রোটিন পরিপাক করলে এন্ড প্রোডাক্ট হবে অ্যামাইনো অ্যাসিড। লিপিডকে যখন ভাঙা শুরু হবে, যত ধরনের এক্সট্রা প্রোডাক্টই তৈরি হোক না কেন, সাব প্রোডাক্টই তৈরি হোক না কেন, মূল প্রোডাক্ট কিন্তু ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তার মানে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যখন পাওয়া যাবে, তখনই বুঝতে হবে যে লিপিড ডাইজেশন কমপ্লিট হয়েছে। এই যে পরিপাকের পরে এই দ্রব্যগুলো তৈরি হলো, এদের শোষণ হয় কিভাবে? আমরা এখন যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে অ্যাবজর্পটিভ প্রসেসেস। শোষণ প্রক্রিয়া কি কি ধরনের হতে পারে? শোষণ প্রক্রিয়ার যে ধারণাটা আছে সেটা ক্লিয়ার করার জন্য আমরা একটু বেসিক কথাবার্তা বলতে চাই। অ্যাবজর্পটিভ প্রসেসকে আমরা ভাগ করতে পারি দুটো প্রধানভাবে, একটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস এবং অপরটি হচ্ছে প্যাসিভ প্রসেস। অ্যাক্টিভের ক্ষেত্রে এ দিয়ে আমরা মনে রাখবো এটিপি। তার মানে অ্যাক্টিভ এমন একটা প্রসেস যেখানে এটিপি বা শক্তি লাগে, প্যাসিভ এমন একটা প্রসেস যেখানে এই ধরনের কোনো ধারণা নাই, কোনো ধরনের এটিপি নাই। প্যাসিভ প্রসেসের অন্তর্ভুক্ত প্রক্রিয়াগুলো হচ্ছে অসমোসিস, ডিফিউশন। তার মানে অভিস্রবণ এবং ব্যাপন হচ্ছে একটা প্যাসিভ ট্রান্সপোর্ট প্রক্রিয়া, যেখানে এটিপি লাগে না, কোনো ধরনের ধাক্কা লাগে না, উচ্চ ঘনত্ব থেকে খুব সহজেই নিম্ন ঘনত্বের দিকে এই পরিবহনটা সম্পন্ন হতে পারে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম যেটা আছে সেটাকে ভাগ করা হয় আরও দুটো ভাগে। একটাকে বলা হচ্ছে প্রাইমারি এবং অপরটিকে বলা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে সরাসরি মাইটোকন্ড্রিয়া থেকে যে এটিপি আসবে, সেই এটিপি দিয়ে যে ট্রান্সপোর্ট প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। আর প্রাইমারি হওয়ার পরে যে এটিপিটা উদ্বৃত্ত থাকবে, সেই উদ্বৃত্ত এটিপি দিয়ে যদি পুনরায় আরেকটি ট্রান্সপোর্ট সম্পন্ন হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এই সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দুই ধরনের হতে পারে। একটাকে বলা হচ্ছে কো ট্রান্সপোর্ট এবং অপরটিকে বলা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট। কো ট্রান্সপোর্ট এবং কাউন্টার ট্রান্সপোর্টের মধ্যে অমিল কোথায়? যদি দুটো উপাদান একটা মেমব্রেনকে ক্রস করে একই দিকে যায়, তাহলে সেটা কো ট্রান্সপোর্ট। আর যদি দুটো উপাদান একটা মেমব্রেনকে ক্রস করে ঠিক বিপরীত দিকে যায়, তাহলে সেটাকে বলা হয় কাউন্টার ট্রান্সপোর্ট। আমাদের এই যে আলোচনা, সে শর্করা খাবার পরিপাক হলো, প্রোটিন এবং লিপিড জাতীয় খাবার পরিপাক হলো, তাদের এন্ড প্রোডাক্ট তৈরি হলো, এই যে তারপরে তাদের শোষণ সংক্রান্ত ধারণা, তার সাথে কিন্তু এই কো ট্রান্সপোর্টের একটা বিশাল সম্পর্ক আছে। আমরা জানি যে গ্লুকোজ শোষণ প্রক্রিয়াটা সোডিয়ামের সাথে হয়। সোডিয়াম এবং গ্লুকোজের কো ট্রান্সপোর্টের মাধ্যমে গ্লুকোজ প্রথমে আন্ত্রিক কোষে প্রবেশ করে, পরবর্তীতে আন্ত্রিক কোষ থেকে রক্তে প্রবেশ করে। গ্লুকোজের এই যে পরিবহন প্রক্রিয়া আছে, তার সাথে মিল আছে অ্যামাইনো অ্যাসিডের। অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রেও সোডিয়ামের সাথে মিলিত হয়ে তা আন্ত্রিক কোষে প্রবেশ করে এবং পরবর্তীতে রক্তে প্রবেশ করে। শর্করা এবং আমিষের পরিপাক এবং শোষণ প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে বাইল। লিপিড পরিপাকে বাইল সাহায্য করে, লিপিড শোষণেও সাহায্য করে। লিপিড শোষণে যে বাইল সাহায্য করলো, তাতে প্রথমে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল আন্ত্রিক কোষে প্রবেশ করবে, কিন্তু গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিডের মতো তার রক্তে প্রবেশ করবে না, আন্ত্রিক কোষ থেকে সরাসরি প্রবেশ করবে লসিকায়। এখানে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যখন লিপিড জাতীয় খাদ্য উপাদান শোষিত হবে, তার সাথে লিপিডে দ্রবীভূত যে ভিটামিনগুলো আছে, যেমন এ, ডি, ই এবং কে, আমরা সংক্ষেপে বলি অ্যাডেক, অ্যাডেকও শোষিত হবে। পানি শোষণ প্রক্রিয়া অ্যাক্টিভ এবং প্যাসিভ দুভাবেই হতে পারে।
পানি শোষণ প্রক্রিয়ার সাথে পানিতে দ্রবীভূত ভিটামিনগুলো শোষিত হবে। মনে রাখতে হবে শোষণ প্রক্রিয়াটা বেসিক্যালি দুটো স্তরে সংঘটিত হয়। ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে প্রথমে আন্ত্রিক কোষে প্রবেশ করে, পরবর্তীতে আন্ত্রিক কোষ থেকে রক্ত অথবা লসিকায় প্রবেশ করে। সকল উপাদানই রক্তে প্রবেশ করে, একমাত্র লিপিড এবং লিপিডে দ্রবীভূত ভিটামিন লসিকায় প্রবেশ করে। এই হচ্ছে অ্যাবজর্পশন সংক্রান্ত বেসিক ধারণা। ডাইজেস্টিভ প্রসেস এবং অ্যাবজর্পটিভ প্রসেস আলোচনার পরে সর্বশেষ যে জিনিসটা নিয়ে কথা বললে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের আলোচনা শেষ করা সম্ভব, সেটি হচ্ছে প্যাথোলজি রিলেটেড টু ডাইজেস্টিভ সিস্টেম। একটা মাত্র প্যাথোলজির কথা যদি বলা হয় সেটা হচ্ছে স্থূলত্ব বা স্থূলতা, যেটাকে আমরা সহজ কথায় বলে ফেলি অবিসিটি। এই অবিসিটি যখনই আমরা উচ্চারণ করি তখনই এটার সাথে একটা ক্যালকুলেশনের ব্যাপার চলে আসে। আমরা একটা ক্যালকুলেশন খুব সহজভাবে করি যাকে বলা হয় BMI, বডি মাস ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্সের ধারণাটা হচ্ছে ওয়েট ইন কেজি, হাইট ইন মিটার স্কোয়ার। তার মানে বডি মাস ইন্ডেক্সের এককটি হচ্ছে কিলোগ্রাম পার মিটার স্কোয়ার। BMI এর একটা ক্যালকুলেটিভ ফর্ম থেকে, একটা ক্যালকুলেটিভ ডাটা থেকে আমরা বলি যে নর্মাল BMI কত, এর চেয়ে ওভারওয়েট হলে কত হবে। অবিসিটি যখন শুরু হবে, স্থূলত্ব যখন শুরু হবে, সেই স্থূলত্বের যে ক্লাসিফিকেশন হবে ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3, সেটাও শুধুমাত্র BMI ভ্যালুর উপর বেস করেই করা হয়েছে। BMI ভ্যালুর উপর বেস করে এই যে প্রক্রিয়াটা, এটার সাথে সাথে আমরা অবিসিটির ট্রিটমেন্ট অপশনগুলো আলোচনা করতে পারি। অবিসিটি ট্রিটমেন্ট অপশন আমরা আগে আলোচনা করবো, তারপর আমরা আলোচনা করবো অবিসিটির কজ কী এবং অবিসিটির কমপ্লিকেশনগুলো কী কী। আমরা যেটা দেখব সেটা হচ্ছে BMI ভ্যালু এবং তার সাথে ট্রিটমেন্ট অপশন। প্রথমত আমরা দেখব নর্মাল পার্সন বা নর্মাল BMI আসলে কত হতে পারে। 18.5 থেকে 24.9, নো ট্রিটমেন্ট নিডেড, নর্মাল ভ্যালু, ট্রিটমেন্টের কোনো দরকারই হচ্ছে না এক্ষেত্রে। ওভারওয়েট আমরা বলি কখন? ওভারওয়েট আমরা বলছি যখন সেটা 25 থেকে হয়ে যাচ্ছে 29.9। এক্ষেত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে ডায়েট চেঞ্জ করো, ডায়েট রেস্ট্রিক্ট করো, ডিট চেঞ্জ করো। ডিট চেঞ্জ বলতে বোঝাচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করা, এক্সারসাইজের পরিমাণ বৃদ্ধি করা। এরপর থেকেই শুরু হচ্ছে অবিসিটির ক্লাস। আমরা বলছি ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3 অবিসিটি। প্রত্যেকটাই বলা হচ্ছে BMI ভ্যালুর উপর বেস করে। 30 থেকে 34.9, 35 থেকে 39.9 এবং ওভার 40। ক্লাস 1 অবিসিটির ক্ষেত্রে অবশ্যই ডায়েট প্লাস ডিট এবং তার সাথে যুক্ত হবে ড্রাগস। কিছু ওষুধ আছে যে ওষুধগুলো শরীরে ফ্যাট জাতীয় উপাদান জমতে দিবে না, সেটাকে ভেঙে ফেলবে, যার জন্য ফ্যাট ডিপোজিশনের পরিমাণ কমে যাবে। ক্লাস 2 এবং ক্লাস 3 এর ক্ষেত্রে ডায়েট ডিট ড্রাগসে কিছুই হবে না। সেক্ষেত্রে আমরা যেটা চলে যাই সেটা হচ্ছে ড্রাগস প্লাস সার্জিক্যাল অপশন। গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি, গ্যাস্ট্রিক স্লিপ সার্জারি, গ্যাস্ট্রিক বেন্ডিং সার্জারি, বিভিন্ন ধরনের সার্জিক্যাল অপশনের মধ্য দিয়ে ক্লাস 2 এবং ক্লাস 3 অবিসিটি ট্রিট করা হয়। অবিসিটির ট্রিটমেন্ট অপশন আমরা আগে বলে ফেললেও আমরা যেটা নিয়ে আসলে মূলত কথা বলতে চাই সেটা হচ্ছে হোয়াট আর দ্য কজেস অ্যান্ড কমপ্লিকেশনস অফ অবিসিটি। স্থূলত্বের কারণ কি এবং স্থূলত্বের যে কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশনগুলো কী। অবিসিটির যদি কজ আলোচনা করতে চাই তাহলে আমরা ডি মনে রাখতে পারি অনেকগুলো। প্রথম ডি হচ্ছে ডিটস, তার মানে লাইফস্টাইল, লেক অফ এক্সারসাইজ। এই ধরনের কর্মক্ষমতা বা কর্মদক্ষতা যদি না থাকে, যদি শুধুমাত্র সেডেন্টারি লাইফস্টাইল বা ক্লারিক্যাল জব করা হয়, অনেক বেশি পরিমাণে এক্সারসাইজ থেকে দূরে থাকা হয়, এই ধরনের কার্যক্রম অবিসিটিকে প্রেসিপিটেট করে। এরপরে যেটা সেটা হচ্ছে ডায়েট। ফ্যাটি ফুড বেশি বেশি ইনটেক করা, অনেক বেশি ফাস্ট ফুড ইনটেক করা, খুব ঘন ঘন খাবার খাওয়া, অনেক বেশি পরিমাণে খাবার খাওয়া, প্রত্যেকটা জিনিস অবিসিটিকে প্রেসিপিটেট করতে পারে। ডিপ্রেশন, ডিপ্রেশন একটা সাইকিয়াট্রিক ইলনেস, কিন্তু ডিপ্রেশন খাবার গ্রহণের প্রবণতা বাড়িয়ে ফেলে কিছু কিছু ক্ষেত্রে। এই ধরনের ডিপ্রেসিভ কন্ডিশনে মানুষ অনেকটা অজান্তেই অনেক বেশি পরিমাণে ফুড ইনটেক করে, যার জন্য ওজন অনেক বেশি পরিমাণে বাড়তে থাকে। কিছু ড্রাগস বা ওষুধ, কিছু ওষুধ বিভিন্ন কন্ডিশনে আমাদেরকে খেতে হচ্ছে বা অনেকে খায়। সেই ওষুধগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্টি ডিপ্রেসেন্ট, বিভিন্ন ধরনের স্টেরয়েড, কন্ট্রাসেপটিভ পিল, বিভিন্ন ধরনের এই ওষুধগুলো সাধারণত শরীরে ফ্যাট ডিপোজিশন বাড়ায়, যার কারণে অবিসিটি তৈরি হতে পারে। এবং সর্বশেষ হচ্ছে কিছু ডিজিজ। কিছু ডিজিজ শুধুমাত্র ডিজিজ ক্রিয়েট করা ছাড়াও, বিভিন্ন ধরনের প্যাথোলজি ক্রিয়েট করা ছাড়াও
ওজনও বৃদ্ধি করে এবং ওজন অনেক বেশি পরিমাণে বৃদ্ধি করে। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট দুটো ডিজিজ হচ্ছে হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড হরমোনের ক্ষরণ ক্ষমতা অনেক বেশি কমে যাওয়া, এবং কুশিং সিনড্রোম। তার সাথে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, হাইপোথ্যালমিক ইনজুরি, এছাড়া অন্যান্য অনেক কিছুই আছে। আমরা 5টা ডি দিয়ে কজ একসাথে করে আনলাম। এছাড়াও ফিজিওলজিক্যাল কিছু কারণে অবিসিটি হতে পারে, যেমন প্রেগনেন্সিতে ওয়েট গেইন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অবিসিটির কজের পরে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কমপ্লিকেশন বা জটিলতা। অবিসিটির জটিলতা কি কি হতে পারে? জটিলতা যদি আমরা চিন্তা করতে যাই তাহলে আমাদেরকে শিউরে উঠতে হবে, কারণ অবিসিটির জটিলতা অনেক অনেক বেশি। মনে রাখার সুবিধার্থে আমরা মনে রাখবো HSC। এইচ দিয়ে আমরা মনে রাখবো হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ, এবং হাইপার লিপিডেমিয়া, তার মানে রক্তে কোলেস্টেরলের পরিমাণ, রক্তে চর্বির পরিমাণ অনেক বেশি বেড়ে যাওয়া। এই হাইপার টেনশন এবং হাইপার লিপিডেমিয়া দুটা পরবর্তীতে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক প্রত্যেকটা ঝুঁকি কিন্তু বৃদ্ধি করতে পারে। এস দিয়ে হবে স্ট্রোক, এস দিয়ে হবে স্লিপ এপনিয়া, অনেক বেশি দিনে ঘুমানোর প্রবণতা এবং রাতে অনেক বেশি জোরে জোরে নাক ডাকা। এটা কিন্তু অবেসিটির একটা প্রধান লক্ষণ, কারণ শ্বাস নিতে সমস্যা হওয়ার জন্যই কিন্তু নাক ডাকা বা স্নোরিংয়ের মতো ঘটনা ঘটে। শুধুমাত্র স্নোরিং হলেই স্লিপ এপনিয়া না, স্নোরিংয়ের সাথে যদি অনেক বেশি ডে স্লিপিনেস থাকে তাহলে সেটাকে আমরা স্লিপ এপনিয়া সিনড্রোম বলি। স্টোন, কোথায় স্টোন? গল স্টোন। সাথে হতে পারে স্কিন ইনফেকশন, সাথে হতে পারে সাইকোলজিক্যাল ইলনেস। তাহলে আমরা 5টা এস মনে রাখবো। সি দিয়ে আমরা মনে রাখবো করোনারি হার্ট ডিজিজ। খুব ছোট করে যদি আমরা বলতে চাই, হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটতেই পারে। সিরোসিস, আমরা এই নামটা শুনেছি, লিভার সিরোসিস, লিভারের একটা বিধ্বংসী রোগ, যে রোগের কারণে অনেক মানুষের মৃত্যু ঘটে। এবং সর্বশেষ যেই জিনিসটার নাম শুনলে আমরা আটকে উঠি সেটি হচ্ছে ক্যান্সার। কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় অবিসিটি নামক অসুস্থতা। তাহলে এই যে স্থূলত্ব, এই স্থূলত্ব পরিহার করার উপায় খুবই সিম্পল। আমাদের লাইফস্টাইলে চেঞ্জ করা, সেডেন্টারি লাইফস্টাইল থেকে এক্সারসাইজ ইনডিউস বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে চলে আসা, রেগুলার স্পোর্টিংয়ে থাকা, খাওয়া দাওয়া ক্ষেত্রে কিছু নির্বাচন ক্ষমতা থাকা, কিছু ধরনের খাবার পরিহার করা, খাবার গ্রহণের হার অনেক বেশি পরিমাণে কমানো, অনেক বেশি দুশ্চিন্তা বা আশঙ্কা থেকে দূরে থাকা, এবং পরিমিত পরিমাণে ঘুমানো, অনেক বেশি ঘুমানো পরিহার করাও কিন্তু অবেসিটি প্রিভেন্ট করার একটা গুরুত্বপূর্ণ উপায়। তাহলে আমরা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের আলোচনায় ডাইজেস্টিভ গ্ল্যান্ড, ট্র্যাক্ট রিলেটেড স্ট্রাকচার, গ্ল্যান্ড রিলেটেড বিভিন্ন ধরনের পয়েন্ট, গ্ল্যান্ডুলার সেক্রেশনের রেগুলেশন, ডাইজেস্টিভ প্রসেস কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, পরিপাক হওয়ার পরে কী তৈরি হচ্ছে, সেটা শোষণই বা হয় কীভাবে, এবং তার সাথে জড়িত অবিসিটি এবং তার কজ, কমপ্লিকেশন, ট্রিটমেন্ট এবং ক্লাসিফিকেশন নিয়ে কথা বলব। ডাইজেস্টিভ সিস্টেমের সাথে রিলেটেড যে সিস্টেমটার কথা আমরা শুরুতেই বলেছিলাম সেটা হচ্ছে এক্সক্রেটরি সিস্টেম, যার সমার্থক শব্দ হিসেবে কখনো কখনো ব্যবহার হয় রেনাল সিস্টেম। তবে মনে রাখতে হবে রেনাল সিস্টেম ইজ এ মেজর কম্পোনেন্ট অফ এক্সক্রেটরি সিস্টেম। এক্সক্রেটরি সিস্টেমেরই একটা মেজর অংশ হচ্ছে রেনাল সিস্টেম। এক্সক্রেটরি সিস্টেমের কম্পোনেন্টগুলোকে যদি আমরা একটা নিমোনিক্স দিয়ে মনে রাখি তাহলে আমরা বলতে পারি স্কিল অথবা সিল্ক অথবা কিলস, যেভাবেই হোক আমাদের SKI এবং L মনে রাখতে হবে। স্কিন, আমরা জানি আমাদের স্কিনের নিচে আছে, সাবকিউটেনিয়াস টিস্যুতে আছে সোয়েট গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ডের ইম্পর্টেন্ট যে সেক্রেটরি ম্যাটেরিয়াল আছে তার মধ্যে হচ্ছে পানি এবং লবণ। সেই লবণগুলোর মধ্যে সোডিয়াম কন্টেন্ট বেশি থাকে সাধারণত, সাথে পটাশিয়াম কন্টেন্ট। তো স্কিনের এক্সক্রেটরি পার্ট হচ্ছে সে পানি সাম্যতা নিয়ন্ত্রণে কিছুটা সহায়তা করে। সেই পানি সাম্যতার সাথে টেম্পারেচার রেগুলেশনের একটা মেনটেনেন্সের ব্যাপার আছে, সাথে কিছু আয়নিক সাম্যতাও বজায় রাখতে পারে, যেমন সোডিয়াম এবং পটাশিয়াম আয়নের নিয়ন্ত্রণ বজায় রাখা। স্কিনের এক্সক্রেটরি একটা রোল আছে, খুব ইম্পর্টেন্ট একটা রোল আছে। 2 নম্বরে যার নাম বলতে হবে তার নাম আমরা এখন বলতে চাই না। 3 নম্বরে চলে যাচ্ছি। 3 হচ্ছে ইন্টেস্টাইন, অন্ত্র। অন্ত্র যে জিনিসটা করে সেটা হচ্ছে খাদ্যের যে অপাচ্য অংশ আছে অথবা যে পাচ্য অংশটা পরিপাক হওয়ার পরও শোষণ হয়নি, অথবা যে অপ্রয়োজনীয় অংশটা আছে সেটাকে ফর্মড ম্যাটেরিয়াল বা স্টুল আকারে তৈরি করে। সেই স্টুলের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের উপাদান এক্সক্রেশন হয় বডি থেকে। সো ইন্টেস্টাইন ইজ এ পার্ট অফ এক্সক্রেটরি সিস্টেম। এরপরের যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে লিভার। লিভার বাইল এক্সক্রেশন, সেক্রেশন, রেগুলেশন সবই করতে পারে। এবং সর্বশেষ হচ্ছে লাংস।
লাংস যেটা করে আমাদের মেটাবলিজম বা বিপাকের ফলে কোষের অভ্যন্তরে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু ট্রান্সপোর্ট প্রক্রিয়ায় লাংসে আসে, লাংস সেটাকে বের করে দিচ্ছে নিঃশ্বাসের মাধ্যমে। এই যে কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া, কার্বন ডাইঅক্সাইডকে জমতে না দেওয়া, এটা কিন্তু একটা মেজর এক্সক্রিয়েটরি পাথওয়ে। কারণ কার্বন ডাইঅক্সাইড যদি বডিতে জমে যায় তাহলে সেই কার্বন ডাইঅক্সাইড জমে যাওয়ার জন্য কার্বনিক অ্যাসিড ফর্মেশন হওয়া, অ্যাসিডের ঘনমাত্রা বৃদ্ধি পাওয়া, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বাড়া, পিএইচ কমে যাওয়া, বিভিন্ন ধরনের অ্যাসিডোটিক এনভায়রনমেন্ট ক্রিয়েট হওয়া, এইসব জিনিসের মতো দুর্ঘটনা ঘটতে পারে। লাংস যেটা প্রিভেন্ট করছে। কে দিয়ে যার নাম আমরা প্রথমে বলতে চাই নাই, তার কারণ হচ্ছে এই যে এতগুলো নাম আমরা বলে ফেললাম, স্কিন, ইন্টেস্টাইন, লিভার এবং লাংস, এদের চেয়ে অনেক 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 বেশি পরিমাণে এক্সক্রেশনে যার প্রধান রোল, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল রেগুলেশনে যার প্রধান রোল, তার নাম হচ্ছে কিডনি। যেই কিডনির উপর ভিত্তি করে তৈরি হয়েছে রেনাল সিস্টেম। আমরা যদি রেনাল সিস্টেমের কম্পোনেন্টের দিকে তাকাই তাহলে আমরা দেখব প্রধান কম্পোনেন্ট হচ্ছে কিডনি। সংখ্যা নিয়ে কোনো ডাউট নেই, কিডনির সংখ্যা 2। দুটো কিডনি থেকে দুই পাশ থেকে বের হয়ে আসছে দুটো ইউরেটার, যার বাংলা নামটা একটু মুখরোচক, গোবিনী। ইউরেটারের সংখ্যা 2। ইউরেটার দুটো ইউরিনারি ব্লাডার বা মূত্রথলির পেছনের অংশে উন্মুক্ত হচ্ছে। ইউরিনারি ব্লাডারের সংখ্যা হচ্ছে 1। এবং ইউরিনারি ব্লাডার থেকে যেই নালীর মাধ্যমে ইউরিন দেহের বাইরে নিষ্কাশিত হচ্ছে, দেহের বাইরে বের হয়ে আসছে, ইউরিনেশনের ফাইনাল যে সিস্টেমেটিক পাথওয়ে, তার নাম হচ্ছে ইউরেথ্রা, যার সংখ্যা হচ্ছে 1। কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা নিয়ে আমরা ধারাবাহিকভাবে কথা বলবো। সবার শুরুতে আমরা কথা বলবো কিডনি এবং কিডনির যে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার আছে নেফ্রন, সেই নেফ্রন নিয়ে। কিডনির কথা যখনই চলে আসে আমাদেরকে মনে রাখতে হবে কিডনি ওয়ান অফ দ্য ভাস্কুলার অর্গানস। শরীরের মধ্যে অবস্থিত বিভিন্ন ধরনের অঙ্গের মধ্যে কিডনিতে অনেক বেশি ভাস্কুলারিটি থাকে, তার মানে অনেক বেশি ব্লাড যাওয়া আসা করে, ব্লাডের যাওয়া আসা অনেক বেশি। যেখানেই ব্লাডের যাওয়া আসা অনেক বেশি হবে সেখানেই কিন্তু কালারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করা হবে। আমরা দেখি হার্ট পাম্পিং অর্গান হিসেবে কাজ করে, লাংস অক্সিজেনেশন অর্গান হিসেবে কাজ করে, লিভার মেটাবলিক অর্গান হিসেবে কাজ করে, কিডনি কিন্তু রিঅ্যাবজর্পটিভ এবং ফিল্টারিং অর্গান হিসেবে কাজ করে। যেহেতু ব্লাডের যাওয়া আসা অনেক বেশি, এজন্য একটু ব্লাড টাইপের কালার সেখান থেকে বের হয়ে আসতে পারে। সেটা হতে পারে গাঢ় লাল, সেটা হতে পারে হালকা লাল, সেটা হতে পারে হালকা গোলাপি, সেটা হতে পারে লালচে গোলাপি। এবং জীবিত অবস্থায় সাধারণত কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট এবং অক্সিজেন কন্টেন্টের মধ্যে একটা সাম্যতা বজায় থাকার জন্য সেটা উজ্জ্বল লাল বা গাঢ় লাল থাকে, এবং মৃত অবস্থায় সেটা হয়ে যায় কিছুটা কালচে লাল, যেটা আমরা হার্ট, লাংস এবং লিভারের ক্ষেত্রেও দেখতে পাই। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় ইম্পর্টেন্ট কথা যেটা কিডনি রিলেটেড, সেটা হচ্ছে লিভার যেমন একটা স্টোরেজ অফ ব্লাড হিসেবে কাজ করতে পারে, ঠিক তেমনি কিডনিরও কিন্তু সেই ধরনের একটা প্রবণতা থাকে, কারণ বেশি পরিমাণ ব্লাড কিন্তু সেটার মধ্য দিয়ে যাওয়া আসা করে, ফিল্টার হচ্ছে, সেখানে রিঅ্যাবজর্পশন হচ্ছে, সেক্রেশন হচ্ছে। সো কিডনির কিন্তু এই ধরনের একটা ক্ষমতা থাকে। হার্টের সাথে কিডনির যে মিলটা, সেটা হচ্ছে হার্ট যত রকম ব্লাড আছে শরীরে সবগুলোকে কিন্তু পাম্প করছে। কিডনির সাথে হার্টের রিলেশনটা বা মিলটা বা সিমিলারিটিটা হচ্ছে কিডনিও বডিতে যত পরিমাণে ব্লাড আছে সবগুলোকে ফিল্টার করছে। যদি বলা হয় হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউরিন, ইউরিনের সোর্স কি, তাহলে এক কথাই বলে দেওয়া যাবে ব্লাড। কারণ ব্লাড ফিল্টার হওয়ার পরেই সেখান থেকে কিছু উপাদান যোগ বিয়োগ করেই কিন্তু ইউরিন হিসেবে বের হচ্ছে। সো কিডনির ক্ষেত্রে কিছু বেসিক ইনফরমেশন আমরা মনে রাখার চেষ্টা করি। প্রথম ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে অবস্থান। কিডনি প্রথমেই বলতে হবে কিডনি অবস্থান করছে উদরীয় গাত্রে, পেছনের দিকে, কশেরুকার দুই পাশে, কিছুটা উপরে নিচে হয়ে, কারণ তাদের আপেক্ষিক অবস্থানের মধ্যে পার্থক্য আছে। আমরা জানি ডান দিকে আমাদের লিভারের উপস্থিতির জন্য ডান কিডনি কিছুটা নিচে থাকে, বাম দিকে লিভারের অনুপস্থিতির জন্য বাম কিডনি তার অবস্থান ধরে রাখতে পারে, যার কারণে বাম কিডনি ডান কিডনির চেয়ে কিছুটা উপরে থাকে। অবস্থান, আপেক্ষিক অবস্থানের পরে চলে আসে বর্ণ, বর্ণের কথা আমরা বলে দিয়েছি। এরপরে চলে আসে আকৃতি। আকৃতির ক্ষেত্রে আমরা একটা শব্দ উচ্চারণ করি, সেটা হচ্ছে বিন শেপড স্ট্রাকচার, সিমের বিচির মতো আকৃতি। আকৃতির ক্ষেত্রে আমরা দেখতে পাই একটা উত্তল এবং একটা অবতল অংশ থাকে। সাধারণত বাইরের দিকে থাকে উত্তল অংশ এবং ভেতরের দিকে থেকে অবতল অংশ। অবতল অংশের যে খাঁজটা থাকে সেটাকে বলা হয় হাইলাম, ভেতরের দিকের অংশকে বলা হয় পেলভিস, এবং বাইরের দিকে যে নালীটা বের হয়ে আসে তাকে আমরা বলি ইউরেটার বা গোবিনী। এরপর হচ্ছে ডায়ামিটার সংক্রান্ত ধারণা। ডায়ামিটারের ক্ষেত্রে আমরা দুটো শব্দ উচ্চারণ করি, একটি হচ্ছে রুল অফ 3 অথবা রুল অফ হাফ। 3 বলতে আমরা বুঝাই 3-এর গুণিতক আকারে থাকে, অথবা রুল অফ হাফ বলতে আমরা বুঝাই বড় থেকে অর্ধেক অর্ধেক হয়ে আলটিমেটলি পুরুত্বের দিকে যাবে। দৈর্ঘ্য যদি 12 সেন্টিমিটার হয়, প্রস্থ হয়ে যাবে 6 সেন্টিমিটার, পুরুত্ব হয়ে যাবে
3 সেন্টিমিটার। উল্টা দিক থেকে আমরা বলতে পারি 3, 3 গুণিতক 6, 6 গুণিতক 12 বা 3 গুণিতক 12, 12, 6 এবং 3 সেন্টিমিটার। ডায়ামিটারের পরে চলে আসে ওয়েট। ওয়েটের ক্ষেত্রে সেক্স ভেরিয়েশন আমরা দেখতে পাই, যেরকম সেক্স ভেরিয়েশন আমরা দেখতে পেয়েছি হার্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই পূর্ণাঙ্গ পুরুষে হার্টের ওজন প্রায় 300 গ্রাম, অন্যদিকে নারীর ক্ষেত্রে সেটা প্রায় 1/3 কম। এই জিনিসটা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা বলতে পারবো যে মেইলে সারফেস এরিয়া বেশি থাকে, মেইলের স্কেলেটন গ্রোথ বেশি থাকে, ফলে ভাস্কুলারিটি মেনটেন করার জন্য ব্লাড সেলের প্রোডাকশন বেশি করতে হয়, ভাস্কুলারিটি মেনটেন করার জন্য ব্লাড কম্পোনেন্ট বেশি থাকতে হয়, ফলে এই অংশটাকে সাপোর্ট দেওয়ার জন্য, পাম্প করার জন্য হার্টের সারফেস এরিয়া, হার্টের ওজন, হার্টের ক্যাপাসিটি সবই বাড়াতে হয়। হার্টের ক্যাপাসিটি যদি বাড়াতে হয় কোনো একটা পার্টিকুলার বডিতে, তাহলে সেই বডিতে সেই ব্লাডটাকে ফিল্টার করার জন্য রেগুলার বেসিসে যে কিডনিটা দরকার হবে সেটার আকারও কম্পারেটিভলি বড় অথবা ওজনে বেশি অথবা সারফেস এরিয়াতে বেশি হতে হবে, যেটা আমরা দেখতে পাই মেইলের ক্ষেত্রে। মেইল এবং ফিমেইলের পার্থক্যটা খুবই সিম্পল, 150 থেকে 170 গ্রাম, এবং ফিমেলের ক্ষেত্রে দেখা যায় 130 থেকে 150 গ্রাম পর্যন্ত। আমরা দেখেছি প্রত্যেকটা ভাস্কুলার অর্গানের চারদিকেই কিন্তু একটা আবরণী থাকে। হার্টের ক্ষেত্রে আমরা দেখেছি পেরিকার্ডিয়াম থেকে, লাংসের ক্ষেত্রে আমরা দেখেছি প্লুরা থাকে, কিডনির ক্ষেত্রে তার বাইরের দিকে থাকে ক্যাপসুল নামক একটা জিনিস, যাকে আমরা অন্য কথায় বলি রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুল কিডনিকে চারপাশ থেকে ঘিরে আছে। কিডনি দুটোর উপরে একটা একটা করে খুব ইম্পর্টেন্ট দুটো গ্রন্থি থাকে, যার নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি বা সুপ্রারেনাল গ্রন্থি। যেই গ্রন্থির বাইরের দিকের অংশ কর্টেক্স, ভেতরের দিকে অংশ মেডুলা। মজার ব্যাপার হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি বা সুপ্রারেনাল গ্ল্যান্ড এবং কিডনি, এদের যে ম্যাক্রোস্কোপিক গঠন আছে সেই গঠনে আমরা মিল দেখতে পাই। বাইরের দিকের তুলনামূলক গাঢ় অংশ হচ্ছে কর্টেক্স এবং কেন্দ্রের দিকের তুলনামূলক হালকা অংশ হচ্ছে মেডুলা। কিডনির যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে উপরের দিকে অবস্থিত, সেখানে কর্টেক্স এবং মেডুলাতে অবস্থিত বিভিন্ন ধরনের সেল থেকে, বিভিন্ন ধরনের জোন থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয়, যেই হরমোনগুলো কিডনির নিজস্ব ফাংশন এবং বডির বিভিন্ন ফাংশন নিয়ন্ত্রণে সহায়তা করে। সো কিডনি রিলেটেড গ্ল্যান্ডের কথা আমরা মাথায় রাখবো অ্যাড্রেনাল গ্ল্যান্ড অথবা সুপ্রারেনাল গ্ল্যান্ড, যার দুটো অংশ থাকবে কিডনির মতোই, কর্টেক্স এবং মেডুলা। আমরা চলে যাচ্ছি কিডনির গাঠনিক এবং কার্যকরী এককের আলোচনায়, যাকে আমরা বলি নেফ্রন। নেফ্রনের ক্ষেত্রে যেই কথাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এর গঠনে মূলত দুটো অংশ পাওয়া যায়। সেই দুটো অংশের অবস্থানগত পার্থক্য, সেই দুটো অংশের এপিথেলিয়ানগত পার্থক্য, সেই দুটো অংশের বিশেষ বৈশিষ্ট্যগত পার্থক্য আমরা মাথায় রাখবো। সাথে মাথায় রাখবো নেফ্রনের যে ধারণাটা, সেই ধারণাটা আসছে ভ্রূণীয় স্তর থেকে। ভ্রূণীয় স্তর মেসোডার্ম থেকে তৈরি হয় নেফ্রন। প্রত্যেকটা বৃক্কে নেফ্রনের সংখ্যা প্রায় 10 থেকে 12 লক্ষ, 10 to 12 লাখ পর্যন্ত হতে পারে। প্রত্যেক নেফ্রনের দৈর্ঘ্য প্রায় 3 সেন্টিমিটার অ্যারাউন্ডে হবে। তো সবগুলো নেফ্রনের মিলিত দৈর্ঘ্য অনেক অনেক বেশি মাইল এবং কিলোমিটারে এক্সপ্রেস করা যেতে পারে। নেফ্রনের ক্ষেত্রে আমরা প্রথম যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে পার্টস আমরা দেখবো নেফ্রনের মূলত দুটো পার্ট থাকে। এক নাম্বার হচ্ছে রেনাল কর্পাসল, যার দুটো অংশ থাকে, একটাকে বলা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল বা রেনাল ক্যাপসুল এবং অপরটি হচ্ছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস হচ্ছে একটা বিশেষ ধরনের কৈশিক জালিকা, যা বোম্যান্স ক্যাপসুল নামক পেয়ালার মতো অংশে বসানো থাকে। গ্লোমেরুলাসকে বিশেষ কৈশিক জালিকা বলার পেছনে মূল উদ্দেশ্যটা হচ্ছে সাধারণত কৈশিক জালিকা এক প্রান্তে ধমনে, এক প্রান্তে শিরা থাকে। আমরা জানি ধমনের উৎপত্তি হৃৎপিণ্ডে, শেষ হয় কৈশিক জালিকায়। সেখানে এসে কিছু এক্সচেঞ্জ হয়, কারণ ধমনী সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। অক্সিজেন চলে যায় কৈশিক জালিকায়, কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে, সেই কার্বন ডাইঅক্সাইড শিরাতে যায়, সেই শিরা কৈশিক জালিকা থেকে পুনরায় বিভিন্ন অংশ ঘুরে আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। কিন্তু বিশেষ কৈশিক জালিকাগুলোর মধ্যে দেখা যায় যে তার দুই প্রান্তেই ধমনী অথবা দুই প্রান্তে শিরা থাকে। আমরা এখানে যে গ্লোমেরুলাস নামক অংশটি দেখতে পাচ্ছি, তার দুই পাশে কিন্তু অ্যাফারেন্ট এবং ইফারেন্ট আর্টারিওল নামক অংশ আছে। আর্টারিওল মানে হচ্ছে ধমনিকা, তার মানে যেই ধমনির ভিতরকার ডায়ামিটার অনেক বেশি ছোট বা অনেক বেশি কম। আরেকটা ইম্পর্টেন্ট অবজারভেশন হচ্ছে লিভারের ক্ষেত্রে আমরা সাইনোসয়েড বলে একটা টার্ম শুনি, সেই সাইনোসয়েডও কিন্তু একটা বিশেষ ধরনের কৈশিক জালিকা। গ্লোমেরুলাস আর সাইনোসয়েডের মধ্যে মিল হচ্ছে এরা দুটাই বিশেষ, কিন্তু গ্লোমেরুলাসের দুই প্রান্তে ধমনী, সাইনোসয়েডের দুই প্রান্তেই হচ্ছে শিরা। এই ইম্পর্টেন্ট জিনিসটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। রেনাল কর্পাসুলের পরবর্তী অংশ হচ্ছে রেনাল টিউবিউল। টিউব সংক্রান্ত যত কিছু আছে তা পড়বে রেনাল টিউবিউলের অন্তর্ভুক্ত হবে তারা। এক নাম্বার হবে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, যাকে আমরা সংক্ষেপে বলছি পিসিটি বা প্রক্সিমাল প্যাঁচানো নালিকা। দুই নাম্বার হচ্ছে লুপ অফ হেনলি। তিন নাম্বার হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল বা ডিস্টাল প্যাঁচানো নালিকা। এবং সর্বশেষ হচ্ছে কালেক্টিং টিউবিউল এবং কালেক্টিং ডাক্ট।
সংগ্রাহী নালিকা। প্রক্সিমাল প্যাচানো নালিকা দিয়ে শুরু হবে, শেষ হবে সংগ্রাহী নালিকাতে। এই যে পার্টসগুলো আছে, এই পার্টসগুলোকে যদি আমরা কর্টেক্স এবং মেডুলারি পার্টস হিসেবে আলাদা করতে চাই, তাহলে আমরা এদের আপেক্ষিক অবস্থানগুলোর কথা বলতে পারি। 2 নম্বরে আমরা যে পয়েন্টটা অবশ্যই আলোচনা করব সেটি হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্টে আমরা দুটো ভাগ করে ফেলতে পারি, একটা হচ্ছে কর্টেক্স এবং অপরটি হচ্ছে মেডুলা। কর্টেক্সে যে উপাদানগুলো থাকে তার মধ্যে প্রথমেই বলতে হবে রেনাল কর্পাসল, তার মানে বোমেন্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস দুটি উপাদানই কর্টেক্সে থাকে, এরা কর্টিক্যাল অংশ বা কর্টিক্যাল পার্টস। প্রক্সিমাল প্যাচানো নালিকা, ডিস্টাল প্যাচানো নালিকা এবং পার্ট অফ কালেক্টিং টিউবিউল অ্যান্ড কালেক্টিং ডাক্ট। তার মানে সংগ্রাহী নালিকার কিছু অংশ কর্টেক্সে থাকে, তাহলে বোঝাই যাচ্ছে কিছু অংশ মেডুলাতে থাকতেই হবে। মেডুলারি অংশের মধ্যে তাহলে শুধুমাত্র বাদ পড়া অংশ রয়ে গেল, সেটি হচ্ছে লুপ অফ হেনলি, আরেকটি হচ্ছে পার্ট অফ কালেক্টিং টিউবিউল অ্যান্ড কালেক্টিং ডাক্ট। সংগ্রাহী নালিকার কিছু অংশ কর্টেক্স, কিছু অংশ মেডুলাতে থাকে। তাহলে অ্যাবসলিউট মেডুলারি অংশের কথা যদি বলা হয় যে একটা মাত্র অংশ যা শুধুমাত্র মেডুলাতে থাকে, তাহলে বলতে হবে হেনলি লুপ বা লুপ অফ হেনলি। প্লেসমেন্টের পরে তৃতীয় যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে এপিথেলিয়াম টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা সংক্রান্ত পার্থক্য। আমরা জানি 4 ধরনের বেসিক টিস্যু থাকে, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু এবং নার্ভাস টিস্যু। এপিথেলিয়াল টিস্যু অনেক ধরনের হয়, সিম্পল হতে পারে, স্ট্রেটিফাইড হতে পারে, সরল হতে পারে, স্তরীভূত হতে পারে। সরল স্তরীভূত দু প্রকারই, আবার আয়সাকার হতে পারে, ঘনাকার হতে পারে, স্তম্ভাকার হতে পারে। আমরা যখন নেফ্রনের গঠনে এপিথেলিয়াল টিস্যু দেখব, সেখানে আমরা দেখতে পাবো 2 ধরনের এপিথেলিয়াল টিস্যু থাকে সাধারণত, সরল আয়সাকার এবং সরল ঘনাকার। তার মানে সিম্পল স্কোয়ামাস এবং সিম্পল কিউবয়েডাল। আমরা একটু ধারাবাহিকভাবে যদি লেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব বোমেন্স ক্যাপসুলে থাকে প্লাস গ্লোমেরুলাসেও থাকে সিম্পল স্কোয়ামাস। প্রক্সিমাল প্যাচানো নালিকা থাকে সিম্পল কিউবয়েডাল। লুপ অফ হেনলির ক্ষেত্রে বেশ ভেরিয়েশন দেখা যায়। লুপ অফ হেনলির দুটো লুপ আছে, একটা হচ্ছে নিম্নমুখী, একটা ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী লুপের মধ্যেও বাহ্যিক গঠনগত কিছু পার্থক্য আছে। নিচের অংশটা থাকে কিছুটা পাতলা, উপর অংশ থাকে কিছুটা স্থূল। তাহলে লুপ অফ হেনলিকে আমরা ভাগ করে ফেলি দুটো ভাগে, একটা হচ্ছে নিম্নমুখী এবং অপরটি হচ্ছে ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী অংশ আবার দুভাগ, একটা হচ্ছে পাতলা ঊর্ধ্বমুখী এবং অপরটি হচ্ছে স্থূল ঊর্ধ্বমুখী। থিন সেগমেন্ট এবং থিক সেগমেন্ট। যেটা লোয়ার লিম্ব বা ডিসেন্ডিং লিম্ব, যেটা নিচের দিকে নামছে নিম্নগামী, সেটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস। পাতলা ঊর্ধ্বমুখী সিম্পল স্কোয়ামাস, স্থূল ঊর্ধ্বমুখী সিম্পল কিউবয়েডাল। যখনই স্থূল হওয়া শুরু করলো, এই স্থূল অংশটা কন্টিনিউ করলো ডিস্টাল প্যাচানো নালিকায়। প্রক্সিমাল প্যাচানো নালিকায় স্থূল অংশ, ডিস্টাল প্যাচানো নালিকায় স্থূল অংশ এবং পরবর্তীতে যা আছে সবই স্থূল অংশ। আমরা স্থূল দিয়ে মাথায় রাখবো যে এটা হচ্ছে সিম্পল কিউবয়েডাল। তাহলে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল এবং কালেক্টিং ডাক্ট অথবা কালেক্টিং টিউবিউল যাই হোক না কেন, তাদের গঠনে যে এপিথেলিয়াল টিস্যু পাওয়া যাবে তা হচ্ছে সিম্পল কিউবয়েডাল বা সরল ঘনাকার। এপিথেলিয়াল টিস্যুর পরে যে পয়েন্টের কথা না বললেই নয় সেটি হচ্ছে এদের বিশেষ কিছু বৈশিষ্ট্য, বিশেষ কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার থাকতে হবে, যে ক্যারেক্টারিস্টিক ফিচার দিয়ে এদেরকে মাইক্রোস্কোপের নিচে আলাদা করা সম্ভব। তো 4 নম্বরে আমরা লিখতে পারি ইউনিক ক্যারেক্টারিস্টিক্স। ইউনিক ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমরা বোমেন্স ক্যাপসুলে যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে এখানে পোডোসাইট নামক একটি কোষ থাকে, বিশেষ প্রবর্ধনযুক্ত কোষ, যে ধরনের কোষ সাধারণত অন্য কোনো জায়গায় দেখা যায় না। গ্লোমেরুলাসে আমরা মাথায় রাখবো স্পেশালাইজড ক্যাপিলারি, বিশেষ ধরনের ক্যাপিলারি, যে বিশেষ ধরনের ক্যাপিলারি স্বাভাবিকভাবে পাওয়া যায় না শরীরে অন্য কোথাও। প্রক্সিমাল প্যাচানো নালিকার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এখানে মাইক্রোভিলাই থাকে। মাইক্রোভিলাই হচ্ছে প্লাজমা মেমব্রেনের একটা বিশেষ অবস্থা, আমরা জানি ভিলাই মাইক্রোভিলাই, এরা শোষণ তল বৃদ্ধি করে, এরা শোষণ এবং পুনঃশোষণ সাহায্য করে। লুপ অফ হেনলির ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যেটা ইউ শেপড, এটা ক্যাপিটাল ইউ আকৃতির। ইউ শেপড কিছু বোনস আছে যারা হচ্ছে হাইব্রিড এবং মেন্ডিবল। ডিস্টাল প্যাচানো নালিকার ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখতে পারি, সেটা হচ্ছে ডিস্টাল প্যাচানো নালিকার কাছাকাছি যখন অ্যাফারেন্ট আর্টেরিওল আসে, ধমনিকা আসে, তখন তাদের মাঝখানের কিছু কোষ মিলিতভাবে একটা খুব জটিল কমপ্লেক্স তৈরি করে, যে কমপ্লেক্সটাকে আমরা বলি জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স। এই কমপ্লেক্সের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এখান থেকে রেনিন নামক একটি বিশেষ উপাদান নিঃসৃত হয়,
যা এনজিওটেনসিন তৈরিতে সহায়তা করে। এই এনজিওটেনসিন পরবর্তীতে অ্যালডোস্টেরন হরমোন ক্ষরণ বৃদ্ধি করে। এই অ্যালডোস্টেরন হরমোন বিভিন্ন ধরনের ফিজিওলজিক ফাংশন করে, যার মধ্যে অন্যতম হচ্ছে সোডিয়াম আয়নের রেগুলেশন এবং সেক্রেশন মেনটেন করা। সর্বশেষ হচ্ছে কালেক্টিং ডাক্ট এবং কালেক্টিং টিউবিউল। এখানে আমরা একটা নাম মনে রাখতে পারি, সেটা হচ্ছে ডাক্ট অফ বেলিনি। ডাক্ট অফ বেলিনি হচ্ছে সব ধরনের যে সংগ্রাহী নালী আছে, সেই সংগ্রাহী নালিকাগুলো যখন একত্রিত হবে, একত্রে মিলিত হবে, তখন তাদের মিলিত গঠনকে বলা হয় বেলিনির নালী বা বেলিনির ডাক্ট। নেফ্রনের গঠনগত বৈশিষ্ট্যগত বিভিন্ন কথা বলার পরে নেফ্রনের কাজ সংক্রান্ত ব্যাপারটা আমরা এবার আলোচনা করতে পারি। নেফ্রন আসলে কাজটা করে কিভাবে, হাউ নেফ্রন ফর্ম দ্য ইউরিন, ইউরিন ফর্মেশনের মেকানিজমটা কি। প্রথম যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গ্লোমেরুলাসে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন। তার মানে গ্লোমেরুলাস ফিল্টার করে। ফিল্টারের কথা যখনই চলে আসবে তখন সেখানে কিছু সিলেক্টিভিটি থাকবে, তার মানে কিছু জিনিসকে সে পারমিট করবে, কিছু জিনিসকে সে পারমিট করবে না। যার সাইজ ছোটো, যার মলিকুলার ওয়েট কম, যার মধ্যে নেগেটিভিটি কম, তার মানে গ্লোমেরুলাসের এক নেগেটিভ চার্জ থাকে, ফলে সে নেগেটিভ চার্জ ধরে যে কোনো জিনিসকে রিপেলিং করতে পারে, বিকর্ষণ করতে পারে। সো নেগেটিভিটি যার কম, সাইজ যার ছোট, মলিকুলার ওয়েট যার কম, সে গ্লোমেরুলাসকে ক্রস করে চলে যাবে বোমেন্স ক্যাপসুল এবং পরবর্তীতে টিউবিউলে। সো ইউরিন ফর্মেশনের প্রাথমিক ধাপ হচ্ছে ফিল্ট্রেশন করা। ফিল্ট্রেশন করার পরে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন ঘটনাটি যখন ঘটবে তখন কিন্তু মাথায় রাখতে হবে যে ফিল্টার যে পরিমাণটা আসলো, ফিল্টার যে কম্পোনেন্টটা আসলো, সেখান থেকে কিন্তু একটা জিনিস মাইনাস হয়ে যাচ্ছে, একটা জিনিস আমরা বিয়োগ করে ফেলতে হচ্ছে। কারণ যে উপাদানটা ফিল্টার হয়ে বোমেন্স ক্যাপসুল হয়ে টিউবিউলে আসলো, সেখান থেকে যদি কিছু জিনিস শোষণ হয়ে যায় তাহলে এই উপাদানগুলো কিন্তু ইউরিনের কম্পোনেন্ট হতে পারে না। তো আমরা এখানে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করতে পারি যে গ্লোমেরুলার ফিল্ট্রেশনের পরে যে উপাদানটা আসলো সেখান থেকে বিয়োগ হয়ে যাচ্ছে রিঅ্যাবজর্পটিভ সাবস্টেন্সগুলো। এই রিঅ্যাবজর্পশনের ক্ষেত্রে আমরা কয়েকটা কথা মাথায় রাখতে পারি। কিছু কিছু জিনিস 100% রিঅ্যাবজর্পশন হয়, যার মধ্যে আছে গ্লুকোজ, ভিটামিন এবং অ্যামাইনো অ্যাসিড। 65% পর্যন্ত হতে পারে পানি এবং প্রায় 50% পর্যন্ত হয় ইউরিয়া। সিলেক্টিভ রিঅ্যাবজর্পশনই ইউরিন ফর্মেশনের শেষ ধাপ না, কারণ এই সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন হওয়ার সাথে সাথেই সাইমালটেনিয়াসলি কিছু জিনিসের সেক্রেশন হয়, কিছু জিনিস সক্রিয়ভাবে খরিত হয়। আমরা জানি সক্রিয় ক্ষরণ মানে কি, সক্রিয় প্রসেসটা কি। অ্যাক্টিভ প্রসেস মানেই হচ্ছে যেখানে এটিপি লাগবে, যেখানে একটা ফোর্স লাগবে, যখন নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে কোনো কিছু যাবে। তাহলে আমরা দেখতে পাই যে পরবর্তী ধাপ হচ্ছে অ্যাক্টিভ সেক্রেশন, যেটাকে আমরা প্লাস দিয়ে লিখতে পারি। এই অ্যাক্টিভ সেক্রেশন অঞ্চল অনুযায়ী বিভিন্ন ধরনের হতে পারে। প্রক্সিমাল প্যাচার নালিকা, লুপ অফ হেনলি, ডিস্টাল প্যাচার নালিকা এবং সংগ্রাহী নালিকাতে বিভিন্ন ধরনের অ্যাক্টিভ সেক্রেশন হয়। আমরা যদি মেজর সেক্রেটরি সাবস্টেন্সগুলোর কথা চিন্তা করি তাহলে প্রক্সিমাল প্যাচার নালিকা আমরা দেখি হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আয়ন, ইউরেট এবং অক্সালেট। লুপ অফ হেনলিতে আমরা দেখতে পাই হাইড্রোজেন আয়ন, সোডিয়াম আয়ন, ইউরিয়া। ডিস্টাল প্যাচার নালিকার ক্ষেত্রে আমরা দেখতে পাই হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আয়ন, অ্যামোনিয়া। এবং সর্বশেষ কালেক্টিং টিউবিউলের ক্ষেত্রে আমরা দেখতে পাই পটাশিয়াম আয়ন এবং অ্যামোনিয়া। এখানে একটা জিনিস খুব কমন, সেটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়নের সেক্রেশন, হাইড্রোজেন আয়ন সেক্রেশনের মাধ্যমে এবং বাইকার্বনেট আয়নের পুনঃশোষণের মাধ্যমে নেফ্রন এবং কিডনি আমাদের শরীরের যে হাইড্রোজেন আয়নের স্ট্যাটাস, পিএইচ ব্যালেন্স, সেটা মেনটেন করতে পারে। সাথে খুব কমনলি যেটা আমরা দেখি পটাশিয়াম এবং সোডিয়াম আয়নের নিঃসরণ। এই পটাশিয়াম এবং সোডিয়াম আয়নের নিঃসরণ অনেকাংশেই হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। সেই হরমোনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন হচ্ছে অ্যালডোস্টেরন, যেটা আমরা সোডিয়াম আয়ন রেগুলেশনের ক্ষেত্রে পড়ব। ইউরিন ফর্মেশনে তাহলে তিনটি বেসিক ধাপের মধ্যে প্রথম হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, সেখান থেকে বিয়োগ হয়ে যাবে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন এবং তার সাথে যোগ হয়ে যাবে অ্যাক্টিভ সেক্রেশন। এর ফলে যে ইউরিনটা তৈরি হলো, সেই ইউরিনের কনস্টিটিউয়েন্ট বা কম্পোনেন্টগুলো কী কী। ইউরিনের কম্পোনেন্ট বলার সাথে সাথেই চট করে আমাদের মাথায় ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিনের কথা চলে আসে। কিন্তু যদি বলা হয় ইউরিনের প্রধান উপাদান তাহলে অবশ্যই বলতে হবে পানি, ইউরিনের উৎস তাহলে অবশ্যই বলতে হবে রক্ত। ইউরিনের কম্পোনেন্টকে আমরা খুব সুন্দরভাবে ভাগ করতে পারি। প্রথমে আমরা লিখতে পারি ওয়াটার, যা হচ্ছে প্রায় 95%, এবং সলিড ম্যাটেরিয়াল, যা হচ্ছে 5%। এই সলিড ম্যাটেরিয়ালকে আমরা ভাগ করতে পারি দুটো ভাগে, একটা হচ্ছে অর্গানিক এবং অপরটি হচ্ছে ইনঅর্গানিক। অর্গানিকের মধ্যে আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিনিন। ইউরিয়া
প্রায় 2%, ইউরিক অ্যাসিড 0.05% এবং ক্রিয়েটিনিন 0.075%। ইনঅর্গানিক কম্পোনেন্টকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্যাটায়ন এবং অপরটি হচ্ছে অ্যানায়নস। ক্যাটায়নের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সোডিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন এবং ম্যাগনেসিয়াম আয়ন। সোডিয়াম আয়ন হচ্ছে 0.35%, অ্যামোনিয়াম 0.04%, পটাশিয়াম 0.15% এবং ম্যাগনেসিয়াম 0.01%। অ্যানায়নের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ক্লোরাইড, যা হচ্ছে 0.60%, ফসফেট যা হচ্ছে প্রায় 0.27% এবং সালফেট যা হচ্ছে প্রায় 0.18%। এছাড়াও কিছু উপাদান থেকেই যায় যেগুলোকে আমরা মাইনর এলিমেন্ট বা মাইনর কম্পোনেন্ট বলি। ইউরিনের একটা বড় অংশ হচ্ছে ওয়াটার। যদি অর্গানিক এবং ইনঅর্গানিকের মধ্যে আমরা তুলনা করি তাহলে অর্গানিক এবং ইনঅর্গানিকের পরিমাণ প্রায় সমান। খুব ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের নামগুলো, কী ধরনের ক্যাটায়ন এবং অ্যানায়ন মিশ্রিত হয়, কী ধরনের ক্যাটায়ন অ্যানায়ন ইউরিনের মাধ্যমে বের হয়ে যায়, তার সাথে আমাদের শরীরের যে ক্যাটায়ন অ্যানায়নের ভারসাম্য রক্ষা, সেই ব্যাপারগুলো খুব বেশি জরুরি। ইউরিনের কম্পোনেন্টের সাথে সাথেই যেই জিনিসটা আমাদেরকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে দ্য রেগুলেটরি ফাংশন অফ কিডনি। কিডনি আসলে কি কি জিনিস রেগুলেট করতে পারে? কিডনি কিন্তু শুধুমাত্র নাইট্রোজেনজাত বর্জ্য উপাদান বের করে দিল, পানি বের করে দিল তা কিন্তু নয়। কিডনির একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিডনি শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদানের রেগুলেশনে সহায়তা করতে পারে। এই রেগুলেটরি ফাংশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রেগুলেশন অফ ওয়াটার। আমরা প্রথমেই পানি সাম্যতা নিয়ে কথা বলতে পারি। যদি রক্তে পানির পরিমাণ কমে যায় তাহলে রক্তটা কিছুটা ঘন হয়ে যাবে, তার মানে অসমোলারিটি বা ঘনত্ব বেড়ে যাবে। রক্তের ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে এই জিনিসটা সেন্স করতে পারবে ব্রেইনের হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস যদি উত্তেজিত হয় তাহলে হাইপোথ্যালামাস থেকে বের হবে, মূলত হাইপোথ্যালামাস থেকে না, হাইপোথ্যালামাসের স্টিমুলেশনে পিটুইটারির পশ্চাৎ অংশ থেকে বের হবে অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। স্বাভাবিকভাবেই বের হতেও কিন্তু এটার পরিমাণ এখন বেড়ে যাবে। অ্যান্টি ডাইউরেটিক হরমোন কাজ করে কালেক্টিং টিউবিউল এবং কালেক্টিং ডাক্টের উপরে। কাজ যদি বেশি বেশি পরিমাণে করে তাহলে কি হবে? এডিএইচ পানি পুনঃশোষণ ক্ষমতা বৃদ্ধি করে। পানি পুনঃশোষণের জন্য একটা চ্যানেল আছে, একটা পথ আছে, একটা দরজা আছে, সেটা উন্মুক্ত করে দেয়। তাহলে পানি পুনঃশোষণ বৃদ্ধি পাবে। পানি পুনঃশোষণ যদি বৃদ্ধি পায় তাহলে ইউরিনে পানির পরিমাণ কমে যায়। ইউরিনারি ওয়াটারের কন্টেন্ট যদি কমে যায় তাহলে ব্লাড ওয়াটারের কন্টেন্ট বেড়ে যাবে। আমাদের শুরুটা হয়েছিল রক্তে পানির পরিমাণ কমে যাবে। সো পানি পুনঃশোষণের মাধ্যমে পানি রিপ্লেস করে দিয়ে পানি সাম্যতা বজায় রাখতে পারে কিডনি, কারণ কিডনির মধ্যেই আছে এমন একটা চ্যানেল, কিডনির টিউবিউলের মধ্যেই আছে এমন একটা চ্যানেল যে চ্যানেলের উপরে এসে এডিএইচ কাজ করতে পারে। যদি এই চ্যানেলটা না থাকতো, এই দরজাটা না থাকতো, এই দরজাটা খোলার প্রক্রিয়াটা না থাকতো তাহলে পানি পুনঃশোষণ বৃদ্ধি করা সম্ভব ছিল না। দ্বিতীয়ত আমরা যে রেগুলেশনের কথা চিন্তা করতে পারি সেই রেগুলেশনটা হচ্ছে সোডিয়াম আয়নের রেগুলেশন। রক্তে যদি সোডিয়াম আয়নের পরিমাণ কমে যায় তাহলে এই রক্তটা কিন্তু ফিল্টার হয়ে গ্লোমেরুলাস হয়ে বোমেন্স ক্যাপসুল হয়ে টিউবিউলে পৌঁছাবে। আমরা জানি টিউবিউলে ডিস্টাল বাজানো নালিকা এবং অ্যাফারেন্ট আর্টেরিয়ালের সংযোগস্থলে একটা ইম্পর্টেন্ট কমপ্লেক্স থাকে যাকে বলা হয় জেজি কমপ্লেক্স। জেজি কমপ্লেক্স সেটা সেন্স করতে পারবে, বুঝতে পারবে, ফলে সেখান থেকে বের হবে রেনিন। রেনিন যেটা করবে, লিভার থেকে একটা উপাদান আসে যাকে বলা হয় এনজিওটেনসিনোজেন, তার উপরে কাজ করবে, তৈরি করবে এনজিওটেনসিন। এনজিওটেনসিন যখন সে তৈরি করবে, এনজিওটেনসিন কাজ করবে অ্যাড্রেনাল গ্রন্থির উপরে। অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স নামক একটা অংশ আছে, সেখান থেকে এলডোস্টেরন নামক হরমোন আসে। এনজিওটেনসিন যদি অ্যাড্রেনাল কর্টেক্স উপর কাজ করে সেখান থেকে বেশি বেশি পরিমাণে বের হবে এলডোস্টেরন। এলডোস্টেরনের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কাজের মধ্যে একটা হচ্ছে সোডিয়াম পুনঃশোষণ হার বৃদ্ধি করা, দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অন্ত্রে সোডিয়াম শোষণ বৃদ্ধি করা, তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমরা জানি সোডিয়াম নিষ্কাশিত হতে পারে ঘামের মাধ্যমে, ঘামের সাথে পানি বের হয়, পানির সাথে সোডিয়ামের লবণ বের হয়। এই তিনটা জিনিস যদি অ্যালডোস্টেরন নিয়ন্ত্রণ করতে পারে তার এন্ড রেজাল্ট হচ্ছে সোডিয়াম আয়নের পরিমাণ রক্তে বৃদ্ধি পাওয়া। শুরুটা হয়েছিল সোডিয়াম কম দিয়ে, শেষটা হচ্ছে সোডিয়াম বৃদ্ধি পাওয়ার মাধ্যমে আলটিমেটলি সোডিয়াম আয়নের ব্যালেন্স মেনটেন করা সম্ভব। তৃতীয় যে রেগুলেটরি ফাংশন আছে কিডনির সেটি হচ্ছে পিএইচ রেগুলেশন। আমরা জানি পিএইচ হচ্ছে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। যদি পিএইচ বেড়ে যায়
তার মানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কমে যায়, তাহলে কি হতে পারে? এই জিনিসটা কিডনি বুঝতে পারবে এবং কিডনি যেই কাজটা করবে সেটা হচ্ছে সে হাইড্রোজেন আয়ন ক্ষরণ বৃদ্ধি করবে এবং বাইকার্বনেট আয়নের পুনঃশোষণও বৃদ্ধি করবে সাথে। ফলে রক্তে যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা কমে গিয়েছিল সেটা বেড়ে যায়। ঠিক একই প্রক্রিয়া আমরা দেখতে পাই অন্য কন্ডিশনে। যদি দেখা যায় যে পিএইচ কমে যাচ্ছে, হাইড্রোজেন আয়ন বেড়ে যাচ্ছে, ঠিক তার বিপরীত প্রক্রিয়ায় কিডনি হাইড্রোজেন আয়ন ক্ষরণ এবং বাইকার্বনেট আয়ন শোষণের মাধ্যমে রক্তে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ঠিক রাখতে চেষ্টা করে। রেগুলেটরি ফাংশনের সাথে যেই জিনিসটা জড়িত সেটা হচ্ছে কিডনি যদি কোনো কারণে তার রেগুলেটরি ফাংশন করতে ব্যর্থ হয়, রেগুলেটরি ফাংশনটা যদি সে মেনটেন করতে না পারে, যেই নাইট্রোজেনজাত বর্জ্য উপাদান বের করে দেওয়ার কথা ছিল সেটা যদি না পারে, পানি সাম্যতা যদি বজায় রাখতে না পারে, আয়নিক ব্যালেন্স যদি মেনটেন করতে না পারে, তাহলে আমরা সেটাকে বলছি ফেলিওর অফ কিডনি। ফেলিওর অফ কিডনিকে আমরা আগে বলতাম রেনাল ফেলিওর, বর্তমানে যেটাকে বলা হয় কিডনি ইনজুরি। এই যে রেনাল ফেলিওর আছে, সেই রেনাল ফেলিওরের আলোচনায় আমরা প্রথমেই যার নাম বলতে পারি সেটা হচ্ছে তার টাইপস কি। রেনাল ফেলিওর দুই ধরনের হয়, একটাকে বলা হয় অ্যাকিউট বা ইনস্ট্যান্টেনিয়াস এবং অপরটি হচ্ছে ক্রনিক। এদের মধ্যে পার্থক্য কি? অ্যাকিউট বলতে আমরা বুঝাই উইদিন 24 to 48 আওয়ার, যদি 24 থেকে 48 ঘন্টা অর্থাৎ 1 থেকে 2 দিনের মধ্যেই কিডনি ঠিকমতো কাজ করতে না পারে এবং কিডনির এই নির্দিষ্ট পরিমাণ বা ঠিকমতো পরিমাণ কাজ করতে না পারার জন্য যদি কোনো ধরনের সাইন সিমটম তৈরি হয়, যে সাইন সিমটমগুলো শুধুমাত্র কিডনি বিকল হলেই তৈরি হতে পারে, তাহলে আমরা সেটাকে বলি অ্যাকিউট রেনাল ফেলিওর বা ইনস্ট্যান্টেনিয়াস রেনাল ফেলিওর। আর যদি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের অসুখ বিসুখ যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ম্যালাইটাস, কিডনির বিভিন্ন অসুখের কারণে কিডনি একটা পর্যায়ে নির্দিষ্ট কাজ করতে ব্যর্থ হয়, তাহলে আমরা সেটাকে বলি ক্রনিক রেনাল ফেলিওর বা ক্রনিক কিডনি ড্যামেজ বা ক্রনিক কিডনি ইনজুরি। এই যে দুই ধরনের টাইপের কথা আমরা বললাম, এই টাইপগুলো কেন ক্রিয়েট হলো, টাইপগুলো কেন ক্রিয়েট হলো সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে লক্ষ্য করতে হবে কারণের উপর। কারণটা কি? রেনাল ফেলিওরের কারণ খুঁজতে গেলে আমরা দেখতে পাই 3টা স্টেজে রেনাল ফেলিওরের কারণ তৈরি হতে পারে। একটা হচ্ছে কিডনি বাদে অন্য কোনো অর্গানের ড্যামেজ হলো, দ্বিতীয়ত কিডনিতেই ড্যামেজ হলো, তৃতীয়ত কিডনি পরবর্তী যে অংশ আছে রেনাল সিস্টেমের, যেমন ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, সেখানে কোনো পরিমাণে ড্যামেজ হলো বা ক্ষতি সাধন হলো। আমরা যদি এটাকে ভাগ করে ফেলি তাহলে আমরা লিখতে পারি প্রি রেনাল কন্ডিশনে আমরা বলতে পারি বিভিন্ন ধরনের ফেলিওর হতে পারে, যেমন কার্ডিয়াক এবং হেপাটিক ফেলিওর একটা বড় কারণ। ব্লিডিং হতে পারে, রক্তক্ষরণের জন্য হতে পারে, রক্তক্ষরণজনিত কোনো ধরনের যদি অক্ষমতা থাকে, যেটাকে আমরা বলছি ব্লিডিং ডিসঅর্ডার, অস্বাভাবিক রক্তক্ষরণ। অস্বাভাবিক রক্তক্ষরণ হওয়া মানে হচ্ছে রক্তক্ষরণের সাথে যে ফ্যাক্টরগুলো জড়িত সেই ফ্যাক্টরগুলোর যদি কোনো কারণে ডেফিসিয়েন্সি থাকে, ঘাটতি থাকে, সে কারণেও ব্লিডিং ডিসঅর্ডারের কারণে রেনাল ফেলিওর হতে পারে। 2 নম্বর হচ্ছে রেনাল কজ, কিডনি কীভাবে ড্যামেজ হতে পারে এবং সেই ড্যামেজ কী কারণে রেনাল ফেলিওর করতে পারে, সেই পয়েন্টগুলো কী হতে পারে। 1 নম্বর হতে পারে ইনফেকশনের কারণে রেনাল ফেলিওর হতে পারে। 2 নম্বর হচ্ছে রেনাল ক্যান্সার বা কার্সিনোমা, কোনো ক্যান্সারাস কন্ডিশনের কারণে রেনাল ফেলিওর হতে পারে। তৃতীয়ত হচ্ছে ড্রাগস এবং বিভিন্ন ধরনের টক্সিন ম্যাটেরিয়াল, এই টক্সিনগুলো কিডনিকে ক্ষতি করতে পারে। বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ধরনের ড্রাগ ম্যাটেরিয়াল, মেডিকেশন কিডনি ড্যামেজের একটা প্রধান কারণ। সর্বশেষ হচ্ছে পোস্ট রেনাল, কিডনি পরবর্তী কী কন্ডিশন হতে পারে। যে কোনো অংশের স্টোন, তার মানে ইউরেটার স্টোন, ইউরিনারি ব্লাডার স্টোন, যে কোনো জায়গার স্টোন, যে কোনো অংশের ক্যান্সার, যে কোনো অংশের ক্যান্সারাস কন্ডিশনের জন্য হতে পারে। এবং একটা গ্রন্থি আছে প্রোস্টেট, সেই প্রোস্টেট গ্রন্থি যদি বড় হয়ে যায়, সেই বড় হয়ে যাওয়ার জন্য ট্র্যাক্ট অবস্ট্রাকশন হয়ে মূত্র যাওয়ার পথ বন্ধ হয়ে বা ইউরিনারি ব্লাডারে মূত্র বেশি পরিমাণে বা অস্বাভাবিক পরিমাণে জমে যাওয়ার কারণেও রেনাল ফেলিওর হতে পারে। কজ যখনই চলে আসলো তখন চলে আসে ফিচার, কি সিমটম বা কি সাইন দেখে আমরা বুঝতে পারি যে একটা পেশেন্ট বা একটা মানুষ রেনাল ফেলিওরের দিকে ধাবিত হচ্ছে অথবা তার রেনাল ফেলিওর হয়ে গেছে। ফিচার্স অর সাইন সিমটমস, ফিচারগুলো আমরা মনে রাখতে পারি এ থেকে আই পর্যন্ত বিভিন্ন শব্দ দিয়ে। শব্দগুলো খুব সহজ। এ দিয়ে আমরা মনে রাখতে পারি অ্যানোরেক্সিয়া। অ্যানোরেক্সিয়া মানে হচ্ছে ক্ষুধা মন্দা হওয়া, অ্যাপেটাইট লস হওয়া, খেতে না পারা, খেতে না চাওয়া, খাবার ভালো না লাগা, টেস্ট বাডে সমস্যা হওয়া এবং টক্সিক ম্যাটেরিয়াল জমে যাওয়ার জন্য খাবার প্রতি বিতৃষ্ণা তৈরি হওয়া। বি দিয়ে আমরা মনে রাখতে পারি ব্রেথলেসনেস, শ্বাস নিতে কষ্ট হওয়া, ব্রেথলেসনেস তার মানে শ্বাস নিতে না পারা।
সিতে হচ্ছে কনফিউশন তৈরি হতে পারে, কনফিউজ কন্ডিশন তৈরি হতে পারে, ডিসওরিয়েন্টেশন হতে পারে, সেটা টাইম হতে পারে, প্লেসের জন্য হতে পারে, পার্সন অনুযায়ী হতে পারে। ডিতে যেটা হতে পারে সেটা হচ্ছে ডিজিনেসের খুব সহজ বাংলা শব্দ হচ্ছে মাথা ঝিঝি করা, মাথা ঘুরানো, মাথা বন্ধ করে ঘোরা, ব্যালেন্স রাখতে না পারা, পড়ে যাওয়া, সব ঘটনা ঘটতে পারে। ইতে হচ্ছে ইমেসিস মানে হচ্ছে বমি ভাব হওয়া। এফে হচ্ছে ফ্ল্যাঙ্ক পেইন, কোমরের নিচের অংশে পেছনের দিকে ব্যথা হওয়া, সাথে ফ্লুইড ইন দ্য লাংস এন্ড অ্যাবডোমেন, তার মানে লাংসে পানি আসা এবং অ্যাবডোমেন বা উদর গাত্রে পানি আসা, যার কারণে যখনই, এবং সাথে মনে রাখতে হবে লেগ, যখনই একটা রেনাল ফেলিয়ারের মতো ঘটনা ঘটতে যাচ্ছে তখন দেখা যায় যে পেট ফুলে যাচ্ছে, পায়ে পানি চলে আসছে 2 পায়ে, এবং যখনই লাংসেও পানি চলে আসার মতো ঘটনা ঘটবে তখনই ব্রেথলেসনেস ডেভেলপ করবে, তার মানে শ্বাসকষ্টের মতো ঘটনাগুলো ঘটা শুরু করবে। এরপরে আমরা মনে রাখবো জি দিয়ে জেনারেলাইজড উইকনেস, কোনো ধরনের কাজ করতে না চাওয়া, কাজ করতে না পারা, অনেক বেশি দুর্বলতা লাগা। এই দুর্বলতাকে কোনো নির্দিষ্ট অংশের দুর্বলতা দিয়ে ব্যাখ্যা করা যাবে না, এটা হোল বডি জেনারেলাইজড উইকনেস ডেভেলপ করে। এইচ দিয়ে হচ্ছে হিক্কাপ বা হিচকির মতো ঘটনা ওঠা, এবং আই দিয়ে আমরা মনে রাখবো ইনফেকশন। যেহেতু এতগুলো ঘটনা ঘটার পরে বডির ইমিউন ফাংশন, বডির প্রিভেন্টিভ ফাংশনটা অনেক বেশি দুর্বল হয়ে যায়, ইমিউন ফাংশনালি অনেক বেশি উইক হয়ে যায়, এই কারণে বিভিন্ন ধরনের ইনফেকশাস ম্যাটেরিয়াল বা জীবাণু দ্বারা বডি খুব দ্রুত আক্রান্ত হয়, খুব বেশি পরিমাণে আক্রান্ত হয়, ইনফেকশনের ঝুঁকি যে কোনো ধরনের জীবাণু দিয়ে অনেক বেশি বেড়ে যায়। রেনাল ফেলিওরের ফিচার্সের পরে যে জিনিসটার কথা বললে রেনাল ফেলিওর সংক্রান্ত আলোচনা শেষ করা যেতেই পারে, সেটা হচ্ছে ট্রিটমেন্ট অপশন অফ রেনাল ফেলিওর। ট্রিটমেন্ট অপশনের মধ্যে আমরা বলি 3টা ডি। ডায়াবেটিকের ট্রিটমেন্টে যেমন 3টা ডি বলতাম, একটা হচ্ছে ডায়েট, একটা হচ্ছে ডায়ালাইসিস, এবং অপরটি হচ্ছে বাংলা শব্দ দান। আসলে দান বলতে আমরা বোঝাচ্ছি রেনাল ট্রান্সপ্লান্টেশন, তার মানে কিডনি ট্রান্সপ্লান্ট করা। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডায়েটেরই বিভিন্ন রেস্ট্রিকশন থাকবে, খাদ্য গ্রহণ সংক্রান্ত, খাদ্য উপাদান গ্রহণ সংক্রান্ত, কী ধরনের খাবার খাবো বা খাবো না, কতটুকু খাওয়া হবে কি হবে না, এইসব সংক্রান্ত কিছু বাধা নিষেধ মেনে চলতে হয়। ডায়েটারি রেস্ট্রিকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই 3P, 3টা P দিয়ে আমরা মনে রাখি। প্রোটিন রেস্ট্রিকশন, প্রোটিন কম পরিমাণে খেতে হবে, কারণ প্রোটিন যত বেশি পরিমাণে খাওয়া হবে তত বেশি ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন তৈরি হবে। পটাশিয়াম বের করে দেওয়ার ক্ষমতা কিডনির অনেকটাই কমে যায়, ফলে রক্তে পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি পরিমাণে বাড়তে থাকতে পারে। পটাশিয়াম যদি রক্তে অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, ফলে তা কিডনি ছাড়াও কার্ডিয়াক বিভিন্ন ড্যামেজ করতে পারে, কার্ডিয়াক রিদমে অ্যাবনর্মালিটি করতে পারে, হার্টে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারে। শেষ পি যেটা বাংলায়, সেটা হচ্ছে পানির মাত্রা কম করে খাওয়া, কারণ পানি যেহেতু বের করে দিতে পারছে না, যেহেতু পরিমাণ মতো ইউরিন প্রডিউস করতে পারবে না, এই পানিটা শরীরে জমে যাবে, পানিটা জমে যাবে পায়ে, পানিটা জমে যাবে উদরীয় অংশে, পানি জমে যেতে পারে প্রেশার ক্রিয়েট করে লাংসে, যার ফলে মরণঘাতক ব্রেথলেসনেস নামক অংশ তৈরি হতে পারে। ডায়ালাইসিস সংক্রান্ত আলোচনার আগে আমরা ট্রান্সপ্ল্যান্ট সংক্রান্ত একটু কথা বলে নিতে পারি। ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে সবসময় যেটা বলি সেটা হচ্ছে মনে রাখতে হবে ট্রান্সের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইমিং, যার থেকে কিডনি নেওয়া হচ্ছে, তার মানে কিডনি যে ডোনেট করছে এবং কিডনি যে রিসিভ করবে, ডোনেশনের সময় থেকে রিসিভালের সময়টা হতে হবে উইদিন 48 আওয়ার্স, তার মানে 48 ঘন্টার মধ্যে ঘটনাটা বা অপারেশনটা কমপ্লিট করতে হবে। কিডনি যখনই একজন ডোনেট করবে তার থেকে কিডনিটা আলাদা করে, সাথে মেজর কিছু ভেসেলও থাকবে, সেই ভেসেল সহ সেই কিডনিটা রিপ্লেস করা, জায়গা মতো বসানো, ভেসেলগুলো কানেক্ট করে দেওয়া, এই টোটাল ঘটনাটা ঘটাতে হবে 48 আওয়ার্সের মধ্যে। আর দিয়ে আমরা বলি রিলেটিভ হওয়াটা খুব বেশি জরুরি, অর নন রিলেটিভ, কারণ রিলেটিভদের মধ্যে জেনেটিক কিছু মিল আছে, টিস্যু টাইপিং মিলে যাওয়ার সম্ভাবনা আছে। সেই রিলেটিভদের মধ্যে হচ্ছে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ হচ্ছে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। নন রিলেটিভদের ক্ষেত্রেও কিডনি ডোনেট করার একটা সম্ভাবনা থেকেই যায়, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রান্সপ্লান্টেশনের সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে রিজেকশন। যে রিসিভ করছে কিডনিটা, সেই বডির ইমিউন সিস্টেম যদি সেই কিডনিটাকে রিসিভ করতে না চায়, কিডনিটাকে ভালো না বাসে, তাহলে সেই কিডনিটা রিজেক্টেড হয়ে যাবে, কিডনি কাজ করতে পারবে না, এবং তার ফলে কিডনি ড্যামেজ হওয়ার চেয়েও বড় ধরনের জটিলতা শরীরে তৈরি হতে পারে। এ দিয়ে আমরা মনে রাখবো এইজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ইন্ডিকেশন যেটা, সেটা হচ্ছে 1 বছরের চেয়ে বেশি এবং 75 বছরের চেয়ে কম, 1 to 75 ইয়ার্সের কথা বলা হয়। এদের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নর্মাল বডি স্ট্যাটাস, যে ডোনেট করতে যাচ্ছে কিডনি
তার মধ্যে কোনো ধরনের কার্ডিয়াক ইস্যু, হেপাটিক ইস্যু অথবা রেনাল ইস্যু থাকতে পারবে না, নর্মাল বডি স্ট্যাটাস থাকবে। এবং সর্বশেষ এসডিও হচ্ছে সেম ব্লাড গ্রুপ, তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেম টিস্যু টাইপ। টিস্যু টাইপিং বা HLA টাইপিং বলে একটা ধারণা আছে, যেই জিনিসটা দিয়ে কিডনির যে সেলগুলো আছে, কিডনির যে স্ট্রাকচার আছে, সেই জিনিসটা রিসিভারিং বডি সেটাকে অ্যাকসেপ্ট করবে কিনা, সেটাকে রিজেক্ট না করে থাকবে কিনা, সেই জিনিসটা আগে থেকেই নির্ধারণ করার একটা উপায় হচ্ছে টিস্যু টাইপিং করা। টিস্যু টাইপিং করে নির্ধারণ করা যাবে যে এটা কতটুকু ম্যাচ করছে, ম্যাচ করার পার্সেন্টেজের উপর ভিত্তি করে আন্দাজ করা যেতে পারে যে এই ট্রান্সপ্লান্টেশনটা কতটুকু সাকসেসফুল হতে যাচ্ছে। মাঝখানে যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলিনি সেটা হচ্ছে ডায়ালাইসিস, সবচেয়ে বেশি জনপ্রিয় ধারণা, কারণ কস্ট ইফেক্টিভ, ট্রান্সপ্লান্টেশনের জন্য অনেক বেশি পরিমাণে কস্ট লাগে। তার চেয়ে বড় কথা হচ্ছে যাকে কিডনি দেওয়া হবে, যে কিডনিটা রিসিভ করতে যাবে, তার ক্ষেত্রে আসলেই টিস্যু টাইপ মিলবে কিনা। অনেক বেশি ইকোনমিক্যালি ইফ্লুয়েন্ট থাকার পরেও শুধুমাত্র টিস্যু টাইপিং না মেলার কারণে অনেকেই কিন্তু টিস্যু রিসিভ করতে পারে না, কিডনি রিসিভ করতে পারে না, ট্রান্সপ্লান্টেশন সেখানে সম্ভব হয় না। ফলে একমাত্র লাইফ সেভিং প্রসিডিউর যেটা থাকে সেটা হচ্ছে ডায়ালাইসিস। ডায়ালাইসিসটা দুই ধরনের হয় আমরা জানি, আরও অনেক ধরনের আছে। খুব প্রধান দুইটা ধরন হচ্ছে হিমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এদের মধ্যে অনেক ধরনের পার্থক্য আছে, তবে খুব কমন দু একটা পার্থক্যের কথা আমরা মাথায় রাখার চেষ্টা করব। এক নাম্বার পার্থক্য যেটা, সেটা হচ্ছে এফিসিয়েন্সির কথা যদি চিন্তা করা হয় তাহলে হিমোডায়ালাইসিস পেরিটোনিয়াল ডায়ালাইসিসের চেয়ে অনেক বেশি পরিমাণে এগিয়ে থাকবে। হিমোডায়ালাইসিসটা করতে গেলে হসপিটালে অ্যাডমিট হতে হবে, হসপিটালাইজড হতে হবে, হসপিটালের একটা সেটিং লাগবে। পেরিটোনিয়াল ডায়ালাইসিস বাসায় বসেই করা সম্ভব। হিমোডায়ালাইসিসের ফ্রিকোয়েন্সিটা অনেক কম, সপ্তাহে 2 অথবা 3 বার, অথবা কোনো কোনো ক্ষেত্রে একবারও সম্ভব। পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ফ্রিকোয়েন্সি অনেক বেশি, দিনেই 3 থেকে 4 বার পর্যন্ত করা লাগে। হিমোডায়ালাইসিসের ক্ষেত্রে জটিলতা অনেক বেশি, কমপ্লিকেশন অনেক বেশি, পেরিটোনিয়াল ডায়ালাইসিস সেটা কম। হিমোডায়ালাইসিসে যে ঝিল্লিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ঝিল্লি। পেরিটোনিয়াল ডায়ালাইসিসে পেরিটোনিয়াল ঝিল্লি বা ডায়ালাইজিং ঝিল্লি হিসেবে কাজ করতে পারে। হিমোডায়ালাইসিস যেহেতু জটিলতা অনেক বেশি, ফলে এখানে ডায়েটারি রেস্ট্রিকশনটা অনেক বেশি জরুরি। তার মানে আমরা যে এই যে বললাম পানি রেস্ট্রিকশন, প্রোটিন রেস্ট্রিকশন, পটাশিয়াম রেস্ট্রিকশন, এটা হিমোডায়ালাইসিস অনেক বেশি জরুরি, যেটা পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ক্ষেত্রে অতটা জরুরি না। তো এক্সক্রেটরি সিস্টেমের মধ্যে আমরা যে জিনিসগুলো আসলে পড়ার চেষ্টা করলাম তার সামারি হচ্ছে এক্সক্রেটরি সিস্টেমের কম্পোনেন্টগুলো কী কী, যা পড়তে হবে, রেনাল সিস্টেমের কম্পোনেন্ট কী, কিডনির বেসিক ইনফরমেশনগুলো কী কী, নেফ্রনের পার্টসগুলো কোথায় আছে, স্পেশাল ক্যারেক্টারিস্টিক কী, এপিথেলিয়াল টিস্যু ভুলে গেলে স্পেশাল ক্যারেক্টারিস্টিক মনে রাখতে হবে, নেফ্রন কাজ করে কীভাবে, ইউরিন যে ফর্ম হলো সেই ফর্মড ইউরিনের কম্পোনেন্টগুলোর মধ্যে আসলে কোনটার পরিমাণ বেশি কোনটার পরিমাণ কম, কিডনি যদি কাজ করতে না পারে, কিডনি যে রেগুলেশন করে পানি, সোডিয়াম এবং পিএইচ, সেগুলো যদি করতে না পারে, তাহলে কিডনি যে ফেলিওর হচ্ছে সেই ফেলিওর কীভাবে আমরা আটকাতে পারি, কী কী ডিজিজ কন্ডিশনের কারণে সেটা হতে পারে, হলে কী ধরনের সাইন সিমটম হবে, এবং সর্বশেষ যদি হয়েই যায় তাহলে তার ট্রিটমেন্ট অপশনগুলো কী কী। এতটুকুই ছিল আমাদের রেনাল সিস্টেম সংক্রান্ত আলোচনা। সবাইকে ধন্যবাদ।